নিউমারোলজি কি সত্যিকারের কাজ করেন? দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো। জন্ম হওয়ার পর তুমি যখন স্কুলে অ্যাডমিশন নিয়েছো, তার একটা ডেট ছিল। তুমি যে ক্লাসে পড়তে, তার একটা রোল নাম্বার, তুমি একটা মার্কস নিয়ে পাস করেছো। তারপর মাধ্যমিক, এইচএস, তুমি হায়ার এডুকেশন পাস করেছো। তারপর তুমি জবে গেছো বা তুমি কোনো বিজনেসের মধ্যে আছো। তুমি একটা মান্থলি একটা ইনকাম করছো, তার একটা সংখ্যা আছে। তুমি এই জিনিসটাকে ভেবে দেখো, তোমার জন্ম থেকে মৃত্যুর যে সার্কেলটা চলছে, সংখ্যা বা নাম্বার কোন জায়গায় নেই? সব জায়গাতেই আছে। কোন মানুষকে, কোন অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে তার কাছে যাবে, এক্ষেত্রে আমি তোমাকে 3টে পয়েন্ট বলতে পারি। এক হচ্ছে, প্রথমে নিজের নাম একটা পেপারের উপর লিখে নিতে। তোমার নাম GOURAB। তোমরাও করতে থাকো, ওরাও করবে তো? একদম 100%। নিজের নাম একটা সাদা কাগজের ওপর লিখে ফেলুন। এবং তারপর তুমি ভাবছো তোমার বাচ্চার কমপ্লিট হয়ে গেছে। এখন অনেক নাম্বার তো নেই। এখানেই টুইস্ট আছে। আমার কাছে যে নিউমোলজি ক্লাস করেছে, আমি বোধ শেখাই আর কি, নিউমোলজি এবং রুদ্রাক্ষ কম্বাইন কোর্স শেখাই। যারাই আমার কাছে নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোর্স শিখেছে তারা জানে, আমি যারা একবার হাত ধরে নিই না, তার হাত কখনো ছাড়ি না। এবার আমার জানার যেটা সব থেকে এখন আগ্রহ, যে যেই লোকটা উল্টো দিকে ধরো চার্টটা নিজের তৈরি করে ফেলেছে, এবার ও এই চার্টটাকে পড়বে কি করে? মানে নিজের চার্টটা তো বানিয়ে ফেলেছে, এবারও বুঝবে কি করে, মানে চার্টটাকে রিড করবে কি করে? তো এখন শুধু ও সংখ্যাগুলো দেখতে পাচ্ছে। একটা ওভারঅল গাইড আমি দিতে পারি, যেটা ধরো সেটা তুমি বলো। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শিখবেন নিজের নিউমারোলজি চার্ট বানিয়ে কি করে নিজের ভাগ্যকে নিজেই গণনা করতে পারবেন। আজকের পডকাস্টে প্রথমবারের মতন আমরা এমন কিছু দেখাবো, কারণ আজকে আমার সঙ্গে রয়েছেন সুজয়দা। নমস্কার সুজয়দা, খুব ভালো লাগছে তুমি এখানে এসেছো, এবং আমরা এতক্ষণ পর্যন্ত নিউমারোলজি নিয়ে অনেক কথা বলছিলাম। তুমি বলছিলে যে মানুষকে শেখাবে যে কি করে খুব অল্প সময়ে নিজেই নিজের চার্টটাকে বের করা যায়, কি করে নিজেই নিজের চার্টটাকে রিড করা যায় বা তৈরি করা যায়, এটা তুমি আজকে শেখাবে। এই বিষয়ে তো আমরা ঢুকবো। আমরা সোশ্যাল মিডিয়াতে এখন নিউমারোলজি নিয়ে প্রচুর পডকাস্ট শুনি, আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর পডকাস্ট শুনি, আমরা বাস্তু নিয়ে প্রচুর পডকাস্ট শুনি, এবং ভাগ্য নির্ধারণের বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানি। আজকের পডকাস্টটা কেউ মিস করো না। আজকের পডকাস্টটা হতে পারে তোমার জীবনের একটা দুর্দান্ত মোড়। পুরো পডকাস্টটা দেখলে তাহলেই বুঝতে পারবে। এই যে ভাগ্য নির্ধারণের এতগুলো রাস্তা, কখনো আমরা সংখ্যাতত্ত্বের মাধ্যমে করছি, কখনো আমরা গ্রহের মাধ্যমে করছি, কেউ কেউ ট্যারোট রিডিংয়ের মাধ্যমে করছে। এই এতগুলো মাধ্যমের মধ্যে নিউমারোলজি কি সত্যিকারের কাজ করে? মানে নিউমারোলজির মাধ্যমে কি আমরা সত্যি কারোর ভাগ্য জানতে পারি? তোমার কি মনে হয়? তো এক্ষেত্রে আমি তোমাকে একটাই কথা বলতে পারি। দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো। জন্ম হওয়ার পর তুমি যখন স্কুলে অ্যাডমিশন নিয়েছো, তার একটা ডেট ছিল। তুমি যে ক্লাসে পড়তে, তার একটা রোল নাম্বার, তুমি একটা মার্কস নিয়ে পাস করেছো। তারপর মাধ্যমিক, এইচএস, তুমি হায়ার এডুকেশন পাস করেছো। তারপর তুমি জবে গেছো বা তুমি কোনো বিজনেসের মধ্যে আছো। তুমি একটা মান্থলি একটা ইনকাম করছো, তার একটা সংখ্যা আছে। তুমি এই জিনিসটাকে ভেবে দেখো, তোমার জন্ম থেকে মৃত্যুর যে সার্কেলটা চলছে, সংখ্যা বা নাম্বার কোন জায়গায় নেই? সব জায়গাতেই আছে। তো নাম্বার, সংখ্যা প্রত্যেকের সাথে জুড়ে আছে। আমি এই ক্ষেত্রে তোমাকে একটা কথাই বলতে পারি, সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা প্রত্যেকের সাথে জুড়তে চায় এবং জুড়ে আছে, একদম জুড়ে আছে। সেটা তো বোঝা যাবে সে অ্যাপ্লাই করছে কি করছে না। আমি যেমন সংখ্যা নিয়ে খুব ছোটবেলা থেকে ইন্টারেস্টেড। নাও আমি কেন সংখ্যা নিয়ে ইন্টারেস্টেড সেটা তোমার সাথে শেয়ার করলে আরও পডকাস্টটা মজাদার হবে আর কি। এবং আমার মনে হয় তোমরাও রিলেট করতে পারবে যে কেন আমি সংখ্যার ব্যাপারে বলছি। আমি জন্মেছি 13 তারিখে। আমি যখন স্কুলে ভর্তি হলাম, আমাদের স্কুলে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড অনুযায়ী রোল নাম্বার হতো না। আমাদের স্কুলে রোল নাম্বার হতো, তুমি 5-এ ভর্তি হলে যেই রোল নাম্বারটা তুমি ওই সময় পেলে, সেই রোল নাম্বারটাই তোমার ক্লাস 10 পর্যন্ত থাকবে আর কি। আচ্ছা। তো আমার সেই সময় রোল নাম্বার ছিল 13। আমার বাদ বাকি জীবনে আমি যত রকম কাজ করেছি,
এবং যতভাবে সংখ্যা আমার সঙ্গে জীবনে এসে জুড়েছে সব কটাতে 13 সংখ্যাটা কোনো না কোনোভাবে ঢুকে যায় বড় অদ্ভুতভাবে। সো ছোটোবেলা থেকে আমার খুব ফ্যাসিনেটিং লাগতো এই ব্যাপারটা। ইনফ্যাক্ট এখনও মনে আছে আমরা 13 নিয়ে এত কথা বলতাম। তো আমি বন্ধুদের মধ্যে সবসময় একটু পপুলার ছিলাম। তো আমার বন্ধুরা আমাকে বলতো যে ভাই দেখবি তোর যে গার্লফ্রেন্ড হবে তারও নাম্বার বার্থডে হবে 13। তো আমরা এরকম করে প্রচুর মজা করেছি। এবং আজকে তোমার সঙ্গে নিউমারোলজি নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনেরও অনেক সংখ্যা নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করতে পারবো এবং যেখান থেকে আমি জানতে পারবো। কিন্তু দেখো এই যে এখন তো বিভিন্ন মাধ্যম এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ বিভিন্ন পডকাস্ট চ্যানেলে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে না ভারতবর্ষেরও বিভিন্ন পডকাস্ট চ্যানেলে আমরা কিন্তু প্রচুর নিউমারোলজিস্টদের দেখতে পাচ্ছি, প্রচুর হস্তরেখা বিশারদদের দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন তোমার কাছে এটা যে মানুষ কার কাছে যাবে এবং যাওয়ার পর সে রেকটিফাই করবে কি করে যে উল্টো দিকের লোকটা আমাকে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে? এটা তোমার কি মনে হয়? আমি যদি প্রশ্নটাকে আরো ক্লিয়ার করে নিই, তুমি এটাই বলতে চাইছো যে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক অ্যাস্ট্রোলজার আছে, অনেক নিউমোলজিস্ট আছে, অনেক হস্তরেখাবিদ আছে, আরও বিভিন্ন অকাল সায়েন্সের মধ্যে বিভিন্ন প্রফেশনের মধ্যে মানুষ আছে। তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাচ্ছে, ট্যারো রিডার আছে, একদম একদম। তো এই ধরনের যারা প্রফেশনে রয়েছে, মানুষ বিভ্রান্ত কার কাছে যাবে, কে সঠিক রেজাল্ট দিতে পারবে একদম তার লাইফে সাকসেসের জন্য। তো দেখো, আমি তো নিউমোলজিস্ট, আমি নাম্বার দিয়ে তোমাকে বলতে পারি। অ্যাস্ট্রোলজি আমি কিছু জানি না, একদম আঙুঠা ছাপ, নিরক্ষর এক কথায় বলতে গেলে। আর হস্তরেখাবিদও, মানে হস্তরেখাও আমি কিছু জানি না, একদম নিরক্ষর। তো তুমি কোন মানুষকে, কোন অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে তার কাছে যাবে, এক্ষেত্রে আমি তোমাকে 3টে পয়েন্ট বলতে পারি। এক হচ্ছে, যদি তোমাকে সেই অ্যাস্ট্রোলজার বা হস্তরেখাবিদ প্রথমেই বলে দিল যে তোমার দ্বারা কিছু হবে না, বা তোমার জীবনে অনেক সমস্যা রয়েছে, এই আছে সেই আছে, তোমাকে এই এই রেমেডি করতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। কিন্তু রেমেডির কথা তো অ্যাস্ট্রোলজাররা বলবেই, মানে সমস্যা তো সবার জীবনেই কিছু না কিছু আসবে এবং সেক্ষেত্রে রেমেডির কথাও আসবে। তাহলে কতটা লেভেল পর্যন্ত এই ভয়টা দেখানো উচিত সেটাই? প্রথমত হচ্ছে, কোনো মানুষের, আমি বলবো ডেট অফ বার্থ খারাপ বলে কিছু হয়ই না। ওকে, আমি বলি তোমার ডেট অফ বার্থ স্ট্রেংথ আছে, তোমার ডেট অফ বার্থের উইকনেস আছে, প্রত্যেকের আছে। আদানি থেকে আম্বানি, একদম নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি, প্রত্যেকের আছে স্ট্রেংথ আছে, উইকনেস আছে। কিন্তু খারাপ ডেট অফ বার্থ আমি একদমই তোমাকে বলতে পারবো না, ঠিক আছে? তো তোমাকে স্ট্রেংথের সাথে তোমাকে খেলতে হবে, উইকনেসকে সাইডে রেখে। তো সেক্ষেত্রেই আমি তোমাকে বললাম, কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে যদি বলে যে আপনার এই হবে, আপনার এই সমস্যা হতে পারে, আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, আপনার লাইফে কিছু হবে না, এই এই রেমেডি করতে হবে, তাছাড়া আপনি সাকসেসফুল হতে পারবেন না, তো আমি এক্ষেত্রে এটা একটা প্রথম কারণ যে সেই মানুষটা বা সেই অ্যাস্ট্রোলজার বা সেই হস্তরেখাবিদ হতে পারে ফেক। এবার দ্বিতীয় কারণ সে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে আপনার দ্বারা হবে না, কারণ সে পজিটিভ পয়েন্টগুলোকে নিয়ে কোনো কথা বলছে না। একদমই। এবার দ্বিতীয় পয়েন্ট, যদি আপনাকে বলে প্রথমেই, আরে আপনি তো কোটিপতি হয়ে যাবেন, আর আপনি হয়তো সারাদিনে 500 টাকা ইনকাম করতে হয়তো আপনি ধুঁকছেন, আর আপনাকে কোটির গল্প শোনাচ্ছে, মানে বড় বড় আপনার স্বপ্ন দেখাচ্ছে, যেখান থেকে তোমার লাইফটা কিছুই দাঁড়াবে না আলটিমেটলি। আর তৃতীয় কারণ হচ্ছে, যদি তোমাকে এরকমটা বলে 50,000, 1 লাখ, 2 লাখ টাকার রেমেডি তোমাকে করতে হবে, ওকে, ঠিক আছে, তাছাড়া তুমি লাইফে দাঁড়াতে পারবে না। তো এরকমটা যদি তোমার সাথে ঘটে, এই 3টে কারণের মধ্যে যদি থাকে, তো আমি তোমাকে বলতে পারি সেই ভদ্রলোক, সেই অ্যাস্ট্রোলজার বা সে নিউমোলজিস্ট বা সে হস্তরেখাবিদ ফেক, এদের থেকে দূরে থাকুন। দেখো, আমি কোনো মানে তিলকধারী বাবাও নয়, ঠিক আছে, কোনো গুরুও নয়, কোনো তন্ত্র সাধকও নয়। আমি নিউমোলজি শিখেছি, দীর্ঘদিন ধরে এটাকে নিয়ে প্র্যাকটিস করছি, ঠিক আছে, স্টাডি করছি, নিউমোলজি আমি শেখাই আমার ক্লাসে যখন আমার চলে। একটাই কথা আমি আমার স্টুডেন্টকে বলি যে ভয়ের বিজনেস একদমই চলবে না। যদি কোনো মানুষের ডেট অফ বার্থ খারাপ হতো, তাকে ঈশ্বর বা ভগবান বা উপরওয়ালা তাকে মানুষ করেই পাঠাতো না, জীবজন্তু বানাতে পারত, তাকে মানুষ করে কেন পাঠিয়েছে? আপনি আপনার ডেট অফ বার্থের স্ট্রেংথকে খুঁজে দেখুন, যেটা নিউমোলজি আপনাকে বা তোমাকে
100% গাইড করতে পারে। তুমি কোথায় ক্লাস করাও? আমি আমার জুম অ্যাপের মাধ্যমে। আচ্ছা, তুমি অনলাইনে আপাতত অনলাইনেই ক্লাস। প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয় বলো এখন নিউমারোলজি শেখার জন্য, এবং প্রত্যেক 1-1.5 মাস 2 মাস অন্তরই আমার ক্লাস থাকে। এবং আমার মনে হয় যে আমাদেরও অডিয়েন্স যারা দেখছে তাদের মধ্যে অনেকে হয়তো নিউমারোলজি শিখতে চায়। এবং আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, যদি কেউ শিখতে চায় সে ডেফিনেটলি সুজয়দার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং তোমাকে আমি আরেকটা কথা বলে দিই, আমার কাছে যে নিউমোলজি ক্লাস করেছে, আমি বোথ শেখাই আর কি, নিউমোলজি এবং রুদ্রাক্ষ কম্বাইন কোর্স শেখাই। এটা নয় শুধু নিউমোলজি, যারাই আমার কাছে নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোর্স শিখেছে তারা জানে আমি যারা একবার হাত ধরে নিই না, তার হাত কখনো ছাড়ি না। তুমি সবসময় গাইড করতে, সব সময়, এনি টাইম। এটা না আপনাকে শেখানোর পর বা তোমাকে শেখানোর পর তুমি সমস্ত কিছু জেনে গেলে, তোমার দীর্ঘদিন প্র্যাকটিস করতে 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 2 মাস 4 মাস 5 মাস 6 মাস যখনই যাবে, তোমার মনের মধ্যে হাজারো কোয়েশ্চেন জন্মাবে, এটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে। আমি প্রত্যেক মাসে একবার করে সেই সব স্টুডেন্টদেরকে নিয়ে Q&A সেশন রাখি। তুমি আজকেও তো কিছুটা শেখাবে? একদম 100%। আচ্ছা, আমাকে তুমি বলো হাউ ইট ওয়ার্কস, নিউমারোলজি কিভাবে কাজ করে? খুব ভালো প্রশ্ন। নিউমোলজি কিভাবে কাজ, মানে আমিও শিখতে চাই, আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে বসে বেসিকটা শিখতে চাই। শুধু তুমি না, তোমার সমস্ত দর্শক যারা রয়েছে তারাও শিখবে, মানে আমরা শিখতে চাই। একদম একদম। তুমি বলো হাউ ইট ওয়ার্কস। একদম। আমি যখন ক্লাসে নিউমোলজি শেখাই তখন একটাই কথা বলি, 5 মিনিটের মধ্যে আপনি আপনার বাচ্চার বানিয়ে নেবেন। কিভাবে, সেটাই 5 মিনিটের মধ্যেই আপনি বুঝতে পারবেন। আমি তোমাকে 5 মিনিটের মধ্যে বাচ্চারটা কেন বানাতে বলছি, এরপর তুমি নিউমোলজি সম্পর্কে মানে সমস্ত মানুষের কি কি অ্যাঙ্গেল থেকে সমস্যা হতে পারে, তার রেমেডি কি হতে পারে, সে কিভাবে হেল্প পেতে পারে, তুমি যা কিছু কোয়েশ্চেন করবে এই বাচ্চার তোমাকে হেল্প করবে সমস্ত প্রশ্ন করতে। এবং আমি যে অ্যান্সারগুলো তোমাকে দেবো, তোমার সমস্ত দর্শক সমস্ত বিষয়টাকে অ্যালাইন করতে পারবে। সেই কারণের জন্য এই বাচ্চারটা 5 মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো এবং করে দেখো, এবং সমস্ত প্রশ্নের অ্যান্সার এই বাচ্চাটার মধ্যেই লুকিয়ে আছে। 5 মিনিটের বাচ্চা। এটা কি আমারটা তৈরি হবে? তোমার করবো বলেই তো আমি চিন্তা করে এসেছি। তো তোমার ডেট অফ বার্থটা বলো। টেনশন হচ্ছে কিন্তু হালকা হালকা। আমার ডেট অফ বার্থ হচ্ছে প্রথমে, আচ্ছা আমার ডেট অফ বার্থ গুগলে একটা জায়গায় খুব ভুল লেখা আছে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1996। এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ। গুগলে কোথাও একটা 14 তারিখ 1994 সাল এরকম লেখা রয়েছে, ওরকম নয়। আমার ডেট অফ বার্থ 13/12/1996। তো প্রথমে আমি তোমার সমস্ত দর্শকদেরকে বলবো, প্রথমে নিজের নাম একটা পেপারের ওপর লিখে নিতে। তোমার নাম GOURAB TAPA তোমরাও করতে থাকো, ওরাও করবে তো? একদম 100%। নিজের নাম একটা সাদা কাগজের ওপর লিখে ফেলুন এবং তারপর 9টা বক্স বানিয়ে ফেলুন। 9টা বক্স কীরকম হবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো দেখো গৌরব, তোমার বাচ্চাটার মধ্যে তোমার ডেট হচ্ছে 13 তারিখে। এই 1 নম্বরটা তোমার প্রথমে 13-র একটাকে, 13 মানে প্রথমে 1 আসছে, তো 1 নম্বরটাকে কোনো না কোনো বক্সের মধ্যে প্লেসমেন্ট করতে হবে। তো 1 নম্বরটা দেখো, লাস্ট হরিজেন্টাল লাইন তার মিডিল কলম, এখানে 1টাকে বসালাম। আমার যদি 23 হতো তাহলে ওটা 2 বসতো। 2 এখানে বসতো না, 2টা বসতো ফার্স্ট হরিজেন্টাল লাইনের লাস্ট কলমে। কিভাবে? তুমি তো এটাই ভাবছো কেন আমি 1কে এখানেই বসালাম, অন্য কোনো বক্সের মধ্যে বসাতে পারতাম। তো এই 1 নম্বরকে এখানে কেন বসালাম, তার রেফারেন্স নেওয়ার জন্য পাশে আর একটা 9টা বক্স বানিয়ে নেব। এটাকে বলা হয় লসু গ্রিড। লসু একজন চাইনিজ ম্যান, ঠিক আছে? তার অনেক রিসার্চ, দীর্ঘদিনের সেই রিসার্চের পর এই 9টা বক্সের মধ্যে কোন কোন নাম্বারের কোন বক্সের মধ্যে প্লেসমেন্ট হবে তিনি তার ধারণা দিয়েছিলেন। আচ্ছা, তো ওনার নাম অনুসারেই আর কি এই গ্রিডটার নাম হয়েছে লসু গ্রিড। ওকে, ঠিক আছে? এখানে আপনি দেখুন, মানে তুমি দেখো 9টা নাম্বার কিন্তু ফিক্সড, ঠিক আছে? ফার্স্ট হরিজেন্টাল লাইন 4, 9, 2 এটা ফিক্সড। তারপর সেকেন্ড হরিজেন্টাল লাইন 3, 5, 7। লাস্ট হরিজেন্টাল লাইন হচ্ছে 8, 1, 6। 9টা বক্স, 9টা নাম্বার রেসপেক্টিভ বক্সের মধ্যে আমরা বসিয়ে দিলাম। এবার তোমার বাচ্চারটে দেখো প্রথমেই নাম্বার 1 প্রথমেই রয়েছে। তো 1 দেখো লসু গ্রিডের মধ্যে কোথায় আছে?
যেখানে আছে আমার চার্ট ওখানে বসাবো। একদম লাস্ট হরিজন্টাল লাইনের মিডিল কলামে। সেকেন্ডটায়, হ্যাঁ। এখান থেকে আমি রেফারেন্স নিলাম, বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে রেফারেন্স নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখো 3 কোথায় আছে, সেকেন্ড হরিজন্টাল লাইন ফার্স্ট কলমে। ঠিক আছে, এখান থেকে রেফারেন্স নেবো আমরা, দিয়ে 3কে ঠিক যেই জায়গায় লসু গ্রিডের মধ্যে আছে সেইখানেই 3কে বসিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তারপর দেখো মান্থ তোমার হচ্ছে 12, তো 12 দেখো আবার 1 আসছে। ঠিক আছে, এখানেই তোমাকে আমি এই বার চার্ট বানানোর জন্য 3টে গাইডলাইন দেবো। যদি তোমার বার চার্টের মধ্যে একই সংখ্যা একাধিকবার আসে, যেমন তোমার দেখো 13 তারিখে জন্ম, এখানে একটা 1 এসছে, তারপর ডিসেম্বরে জন্ম আবার একটা 1 এসছে, তো এই 1কে সেম বক্সের মধ্যেই প্লেসমেন্ট করে যাও। 1-এর অধিক যাই সংখ্যা আসবে সেই বক্সের মধ্যেই একাধিকবার লিখতে থাকো। এটা একটা গাইডলাইন। দ্বিতীয় গাইডলাইন হচ্ছে তোমার দেখো বাচ্চাটের মধ্যে মানে ডেট অফ বার্থের মধ্যে কোনো শূন্য নেই, মানে কারো 10 তারিখে জন্ম হতে পারে, কারো 20 তারিখে জন্ম হতে পারে, কারো 30 তারিখে, কারোর অক্টোবরে জন্ম হতে পারে, কারো 2000 সালেও জন্ম হতে পারে। তো সেসব ডেট অফ বার্থের মধ্যে একাধিকবার শূন্য আসবে, তো শূন্য যতবারই আসবে সেই শূন্যটাকে অ্যাভয়েড করতে থাকো। ওকে, শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যটাকে সবসময় অ্যাভয়েড করতে থাকো। তো 1 দেখো, তারপরে 12 যেহেতু ডিসেম্বরে তোমার জন্ম, আবার একটা 1 আসছে, আবার এখান থেকে রেফারেন্স নিয়ে আবার একটা 1 আমি আর একটা 1-এর পাশে আবার বসিয়ে দিলাম। ওকে, এরপর দেখো নাম্বার 2, ডিসেম্বর মাসে জন্ম তোমার, 2টা আসছে কোথায়, লসু গ্রিড অনুযায়ী ওখানে হ্যাঁ লসু গ্রিড অনুযায়ী ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে তোমার 2 আসছে। তো সেম এখান থেকেই রেফারেন্স নেবো, এখানে 2কে বসিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখো তোমার 1996 সালে জন্ম, আবার একটা 1 আসছে, দুটো 1 যেখানেই বসানো ছিল সেখানেই আবার একটা 1কে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর 1999 দুটো 9 আসছে, দেখো 9 কোথায় আছে, লসু গ্রিডের মধ্যে ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে। তো এইখানে যেখানে 9 আছে সেম তোমার বার্থ চার্টের ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে 9 এবং পাশে আবার একটা 9 আসছে, দুটো 9কেই পাশাপাশি বসিয়ে দিলাম। তারপর আছে 6, লাস্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে 6 আছে লসু গ্রিডের মধ্যে, এখান থেকে সেম রেফারেন্স নিয়ে নাও, তোমার বার্থ চার্টের সেম বক্সের মধ্যে পেস্ট করে দাও। আর কোনো নাম্বার নেই, যে নাম্বারগুলো নেই ওগুলো কি হবে? তুমি ভাবছো তোমার বার্থ চার্ট কমপ্লিট হয়ে গেছে, এখন অনেক নাম্বার তো নেই। এখানেই টুইস্ট আছে। দেখো গৌরব, প্রত্যেক মানুষের ডেট অফ বার্থের মধ্যে 3টে করে লটারিজ দিয়ে থাকে। ওকে, কারো 3টেই থাকতে পারে, কারোর একটা থাকতে পারে, কারো 3টেই না থাকতে পারে। তো চলো দেখা যাক তোমার ডেট অফ বার্থ থেকে কটা লটারিজ দিয়েছে ভগবান, তাই না? তো প্রথম লটারি নাম্বারকে বলা হয় ড্রাইভার নাম্বার, একে অনেকে মূলাঙ্ক বলে থাকে। আচ্ছা, মূলাঙ্ক নাম্বার। তো মূলাঙ্ক নাম্বার হচ্ছে তোমার ডেট অফ বার্থের শুধুমাত্র ডেটটা, 13। ঠিক আছে, 13 নম্বর। তো 13 সমান হচ্ছে 1 + 3 সমান হচ্ছে 4, এটা তোমার হচ্ছে ড্রাইভার নাম্বার। এবার দেখো কেউ 14 তারিখে জন্মগ্রহণ করলো, তো 1 + 4 সমান হচ্ছে 5। 1 থেকে 9 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা সিঙ্গেল ডিজিটই জন্মগ্রহণ করেছেন, তো সেক্ষেত্রে ওই সিঙ্গেল ডিজিটই সেই মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে। ড্রাইভার নাম্বার সেই 1 থেকে 9-এর মধ্যে যেটা আসছে সেটাই হবে। এরপর থেকে যদি কারোর 20 তারিখে জন্ম হয়, কারোর 30 তারিখে জন্ম হয়, শূন্যের কোনো ভ্যালু নেই, অর্থাৎ 2 বা 3 তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে। ওকে, তো এইভাবে যদি ডবল ডিজিট আসে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে, আর যদি সিঙ্গেল ডিজিট থাকে সেটাই তার ড্রাইভার নাম্বার। যদি ডবল ডিজিট আসে, যেমন আমার 13, তো 1 আর 3কে যোগ করে 4 হচ্ছে আমার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার। একদম। এরপর দেখো দ্বিতীয় লটারি হচ্ছে কন্ডাক্টর নাম্বার, একে অনেকে ভাগ্যাং নাম্বারও বলে থাকে। কন্ডাক্টর নাম্বার হচ্ছে তোমার ডেট, মান্থ, ইয়ার এই 3টে টোটাল করে সিঙ্গেল ডিজিট করতে হবে, অর্থাৎ 1 + 3 + 1 + 2 + 1 + 9 + 9 + 6 এটাকে টোটাল করে নিতে হবে। টোটাল করার পর দেখো কত আসছে, 9 × 6 = 15, 10 × 25, 26, 27, 28, 29, 30, 31, 32, অর্থাৎ 32। এই 32কে যদি তুমি সিঙ্গেল ডিজিট করো তাহলে আসবে তোমার 5, আর এটা সিঙ্গেল ডিজিটই করতে হবে,
তাহলেই তোমার কন্ডাক্টর নাম্বার বেরোবে 5। হ্যাঁ, কারণ আমাকে সবকটা সংখ্যাকেই সিঙ্গেল ডিজিটে আনতে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। 32 3 + 2 = 5। এরপর হচ্ছে তৃতীয় লটারি হচ্ছে কুয়া নাম্বার। কি? কুয়া নাম্বার, কুয়া KUA, কুয়া নাম্বার। কুয়া নাম্বার হয় না, দেখবে IPL এ খেলা চলে যে একজন এন্ট্রি হয় কোনো প্লেয়ারের ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, তো কুয়া নাম্বারকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলা হয়। ওকে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করার জন্য তোমার প্রয়োজন শুধুমাত্র তোমার ডেট অফ ইয়ারটা, ডেট অফ বার্থে শুধুমাত্র ইয়ারটা, বছরটা। তোমার বছর হচ্ছে 1996। তোমার দেখো কত আসছে, 9 আর 6 15, 15 আর 10 25 সমান হচ্ছে 7। ঠিক আছে, এটাই তোমার কুয়া নাম্বার বেরোলো না, এর মধ্যেও টুইস্ট আছে। এই তোমার যেহেতু 7 নম্বর কুয়া নাম্বার মানে ইয়ারটা থেকে বেরোলো 7, এর থেকে তুমি যেহেতু মেল পুরুষ, তোমার এই 7 থেকে মানে 11 থেকে 7 মাইনাস দিতে হবে। এই 1996 যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, ছেলের ক্ষেত্রে হবে 11 থেকে 7 মাইনাস। দেখো কত আসছে। 11 থেকে কেন? 11 থেকে এটাই ফর্মুলা। এরপর দেখো 1996 সালে কোনো মেয়েও জন্মগ্রহণ করেছে, তো মেয়ের ক্ষেত্রে কি করতে হবে, 4 নম্বরকে প্লাস করে দিতে হবে। মেয়ের ক্ষেত্রে হবে 4+, আর ছেলেদের ক্ষেত্রে হবে 11 থেকে ডেট অফ ইয়ারের টোটালের মাইনাস করতে হবে। 11 থেকে ডেট অফ ইয়ারটাকে মাইনাস করে, হ্যাঁ, তোমার ডেট অফ ইয়ারের টোটাল 7 এসছে, 11 থেকে 7 মাইনাস 4। আর মেয়েদের ক্ষেত্রে 4 যোগ করে 4 যোগ করতে হবে। অর্থাৎ দেখো 7 আর 4 11 আসছে, এটাকেও আবার টোটাল করার পর 2। অর্থাৎ এই ডেট অফ বার্থে যদি কোনো ফিমেল জন্মগ্রহণ করে থাকে, তার কুয়া নাম্বার হবে 2। আচ্ছা, কারোর যদি এটা হচ্ছে 7-এর বদলে যদি সে 1995-এ জন্মাতো, তাহলে তো 6, তাহলে 6-এর সাথে 5 যোগ করতে হতো। 6-এর সাথে 4 যোগ করতে, 4ই যোগ করতে, 4ই যোগ করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 4ই যোগ করতে হবে, ছেলেদের ক্ষেত্রে 7ই মাইনাস করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে করতে হবে না, 11 থেকে 7 মাইনাস করতে হবে। আচ্ছা, সালটাকে মাইনাস করতে হবে। কুয়া নাম্বার তোমার 1996 সাল, তো 96 টোটাল হচ্ছে 25 হচ্ছে 7। ছেলেদের ক্ষেত্রে 11 থেকে 7 মাইনাস। ওকে। আর এই 96 সালে নিশ্চয়ই কোনো মহিলাও জন্মগ্রহণ করেছে, তো মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, 7 + 4 সমান হচ্ছে 11। এবং এটা যে কোনো সালের ক্ষেত্রেই এই একই ফর্মালিটি, মানে 1985-তে জন্মালেও ছেলেদের ক্ষেত্রে ওটা মাইনাস করতে হবে 11 থেকে, যা টোটাল আসবে সেখান থেকে 11 মাইনাস, আর মেয়েদের ক্ষেত্রে করতে হবে টোটাল +4। ওকে, দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কুয়া নাম্বার। ক্লিয়ার। এই 3টে নাম্বার যেটা তোমার ক্যালকুলেশন করে বেরোলো, এইটা হচ্ছে তোমার লটারি। যেমন হচ্ছে দেখো, তোমার ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 5, আর কুয়া নাম্বার হচ্ছে 4। এই 3টে নাম্বারকে তোমার বাচ্চাটার মধ্যে প্লেসমেন্ট করতেই হবে। ওকে, ঠিক আছে। তো দেখো 4 নম্বর তোমার ড্রাইভার নাম্বার, 4 নম্বর লসু গ্রিডের মধ্যে কোথায় আছে, ফার্স্ট হরিজেন্টাল লাইন এবং ফার্স্ট কলমে, ওখান থেকে রেফারেন্স নেবো, এখানে পেস্ট করে দেবো 4। কন্ডাক্টর নাম্বার হচ্ছে 5, তো 5 নম্বর দেখো একদম লসু গ্রিডের সেন্টারে আছে। এই 5 নম্বরটা লসু গ্রিড থেকে রেফারেন্স নেবো এবং মিডিল কলমে একদম সেন্টারে বসিয়ে দিলাম। ঠিক আছে। এরপর দেখো তোমার কুয়া নাম্বার 4, তো 4 আগেই আমি ফার্স্ট হরিজেন্টাল লাইনে ফার্স্ট কলমে আমি 4 আগেই বসিয়ে রেখেছি, যেটা তোমার ড্রাইভার থেকে এসছে। তো কুয়া নাম্বার যেহেতু 4, আবার এখানে আমি একটা 4 বসিয়ে দেবো। ঠিক আছে। এবার তোমার বার্থ চার্ট কমপ্লিট। এবার তোমার মনে হয়তো কোয়েশ্চেন আসছে, আমি যে বললাম 3টে করে লটারি দিয়ে থাকে ভগবান, তো আমার কটা লটারি প্রেজেন্ট আছে? এক্স্যাক্টলি। তো তোমার বার্থ চার্টের মধ্যে গৌরব 2টো লটারি রয়েছে। ওকে, কিভাবে? এটাই ভাবছো তো? তুমি ভালো করে দেখো, তোমার ড্রাইভার নাম্বার 4, তুমি তোমার ডেট, মান্থ, ইয়ার, এই 3টের মধ্যে 4 নাম্বারকে কোথাও দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই 4 নাম্বার ক্যালকুলেশন করে যখন 4 বেরোনোর পর দেখো তোমার এই ফাঁকা বক্সকে ভর্তি করেছে। তোমার ডেট, মান্থ, ইয়ারের মধ্যে এই 4 নম্বরটাকে কোথাও দেখা যাচ্ছে না, এবং তোমার বক্সকে ফিল আপ করলো। তো কোনো নাম্বার যদি তোমার ডেট, মান্থ, ইয়ারের মধ্যে না থাকে এবং ক্যালকুলেশন করার পর সেই নাম্বারটা তোমার বক্সকে যদি ফিল আপ করে, সেটা হচ্ছে তোমার জন্য লটারিস। আচ্ছা, মানে আমি ওই নাম্বারটার বৈশিষ্ট্যগুলোকে পাবো একদম, এবং আরও ফ্লো থাকবে আরও বেশি সেই নাম্বারের বা সেই প্ল্যানেটের। ওকে,
এরপর দেখো দ্বিতীয় নাম্বার কন্ডাক্টর, নাম্বার 5। এই 5 নম্বরও দেখো তোমার ডেট মান্থ ইয়ারের মধ্যে 5 কোথাও দেখা যাচ্ছে না, কোথাও রিফ্লেক্ট হচ্ছে না। তো এই 5 নম্বরে যখন আমি তোমার বাচ্চাটার মধ্যে আমি প্লেসমেন্ট করলাম, তো এই বক্সকে ফিল আপ করে দিল, ঠিক আছে। এবং তারপর আসছে তোমার কুয়া নাম্বার হচ্ছে 4। তো এই 4 নাম্বার যেহেতু ড্রাইভার থেকে আগেই আমরা পেয়ে গেছি, তো সেই কারণে এই 4 নম্বরের লটারি আমি আর বলবো না। অর্থাৎ তোমার 4 আর 5 ড্রাইভার কন্ডাক্টরের দুটো নাম্বারই হচ্ছে তোমার জন্য লটারি। বুঝতে পেরেছি। এবার তোমার বাচ্চাট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তুমি এবার তোমার ডেট অফ বার্থ থেকে কিছু স্ট্রেংথ আছে, প্রত্যেকেরই থাকে। তোমারও ডেট অফ বার্থের মধ্যে কিছু স্ট্রেংথ আছে, উইকনেস আছে। তো এবার আমি তোমার এই বাচ্চার থেকে আমি অবশ্যই তোমার সম্পর্কে অনেক কিছুই বলতে পারি। দেখো, আমি যখন নিউমোলজি শেখাই, তো আমি ক্লাসের মধ্যে বলি এই ফার্স্ট হরিজেন্টাল লাইন অর্থাৎ 4, 9, 2 এই লাইনটা যাদের কমপ্লিট হয় তাদেরকে বলি মেন্টাল, অর্থাৎ পাগল ক্যারেক্টার হয়ে থাকে নিজের প্রফেশনে, নিজের কাজের ক্ষেত্রে। এরা এই লাইনটা অর্থাৎ তোমার লাইনটা এই কমপ্লিট হচ্ছে, আমি তোমাকে বলবো এরা ভিড়ের মধ্যে চলতে পছন্দ করবে না। এমনটা হতেই পারে, দেখবে মানে অনেক মানুষ এই রাস্তা দিয়ে, সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে। গৌরবও যদি ভাবে আমি এই রাস্তা দিয়ে গেলে আমার ঠিক হবে না, আমি বি রাস্তা দিয়ে একাই যাব, তো তুমি ওই একাই ওই বি রাস্তা দিয়েই যাবে। জীবনে আমি এরকমই মানুষ একদম। তো জীবনে কিছু আলাদা রকম করবার, নতুন কিছু ভাবনা নিয়ে এসে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব, তোমার এই ধরনের ক্যারেক্টার তোমার বাচ্চাটের মধ্যে রয়েছে, ঠিক আছে। এছাড়াও জীবনের মধ্যে তুমি প্রচণ্ড রিভিলিয়াস থাকবে, কারিজিয়াস থাকবে, নতুন কিছু করব, সবাই যে কাজটা করছে সেখান থেকে ডিফারেন্ট কিছু করব, এই ধরনের মানসিকতা তোমার মধ্যে থাকবে। এটাই থাকে মানে ছোটবেলা থেকেই তাই একদম। তার মধ্যে আর একটা লাইন দেখো, 9, 5, 1। তুমি একটা কাজ করতে পারো, আজকে রাত্রের বেলায় বাড়িতে ফিরে গোটা ওয়ার্ল্ডের মধ্যে টপ 20 রিচেস্ট মানুষের ডেট অফ বার্থ তোমাকে শিখিয়ে দিলাম বাচ্চাট কীভাবে বানাতে হবে। তাদের বাচ্চাটগুলো বানাবে, টপ 20 রিচেস্ট মানুষের। প্রত্যেকের দেখবে এই 9, 5, 1 এই লাইনটি কমপ্লিট হচ্ছে। এই লাইনটা আমরা যখন মানে আমি ক্লাসের সময় পড়াই, এই লাইনটাকে আমি বলি সাকসেস প্ল্যান। ওকে, ঠিক আছে। এরা নেভার গিভ আপ টাইপের ক্যারেক্টার হয়ে থাকে। দেখুন, চলতে গেলে প্রত্যেককে পড়তে হবে, হ্যাঁ কি না? তো পড়ে গেলেও সেখান থেকে উঠে কিভাবে আবার হাঁটতে হবে, নিজের সাকসেসের দিকে এগিয়ে যেতে হবে, সেই ক্যারেক্টার এই বাচ্চাটের মধ্যে থাকবে। অর্থাৎ তোমার বাচ্চাটের মধ্যে এই সাকসেস প্ল্যান প্রেজেন্ট আছে। এই লাইন যাদের কমপ্লিট হয় এদের অ্যাডাপ্টিবিলিটি খুব ভালো হয়। আচ্ছা, মানে যেখানে যে রকম পরিস্থিতিই যাক না কেন সেখানে নিজেকে মানিয়ে নেওয়া, খুব সুন্দর এই ক্যারেক্টার থাকে। তুমি মুখ দেখে এদেরকে বুঝতে পারবে না, মানে তোমাকে মুখ দেখে বুঝতে পারবে না তুমি কোনো সমস্যায় আছো না খুব আনন্দে আছো। তুমি যদি খুব আমি এমনি একটু এইসব ব্যাপারে ইন্ট্রোভার্ট আর কি, একদম। তুমি যদি খুব সমস্যার মধ্যেও থাকো, এটা কেউ জানে না, ঠিক আছে, তোমাকে বললাম গৌরব কেমন আছো, আরে বস ঠিক আছে, একদম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের ক্যারেক্টার তোমার মধ্যে থাকবে। তোমার মধ্যে কোনো যদি সমস্যা চলতেও থাকে তুমি বুঝতেই দেবে না সামনের মানুষকে কিভাবে আমি চলছি, আমার কি কি সমস্যা আছে। এছাড়াও তোমাকে আমি আরেকটা জিনিস তোমার বাচ্চাটার মধ্যে, যেটা খুব সুন্দর একটা রাজযোগ প্রেজেন্ট রয়েছে, যেটাকে আমরা নিউমোলজিতে গোল্ডেন রাজযোগ বলে থাকি। অর্থাৎ 4, 5, 6 এই লাইনটাকে গোল্ডেন রাজযোগ বলা হয়ে থাকে। যার বাচ্চাটার মধ্যে এই রাজযোগ প্রেজেন্ট থাকবে না, তো সাকসেস তাদের দিকে চলে আসে, তারা সাকসেসের দিকে ছোটে না। কিছু এক্সাম্পল নেবে? বলো। বাবা রামদেব 4, 5, 6 রাজযোগ প্রেজেন্ট আছে, ঠিক আছে। সোনিয়া গান্ধী পলিটিক্সে আছে, 4, 5, 6 রাজযোগ আছে। শ্রী শ্রী হরিশঙ্কর, ঠিক আছে, স্পিরিচুয়ালিটির মধ্যে যিনি আছেন, তার 4, 5, 6 রাজযোগ কমপ্লিট হচ্ছে। এছাড়াও আমরা সিনেমা তো সবাই দেখি, আমির খানের বাচ্চাটার মধ্যে 4, 5, 6 রাজযোগ কমপ্লিট হচ্ছে। আচ্ছা, তো তুমি দেখতে পারো এই মানুষগুলো কিভাবে জিরো থেকে হিরো হয়েছে।
এবার আমার জানার যেটা সব থেকে এখন আগ্রহ, যে যেই লোকটা উল্টো দিকে ধরো চার্টটা নিজের তৈরি করে ফেলেছে, এবার ও এই চার্টটাকে পড়বে কি করে, মানে নিজের চার্টটা তো বানিয়ে ফেলেছে, এবার ও বুঝবে কি করে, মানে চার্টটাকে রিড করবে কি করে? ও তো এখন শুধু ও সংখ্যাগুলো দেখতে পাচ্ছে। একটা ওভারঅল গাইড আমি দিতে পারি, যেটা ধরো, সেটা তুমি বলো। যেটা দেখো 1 থেকে 9টা সংখ্যা আছে, ঠিক আছে, 1 থেকে 9টা সংখ্যা আছে, 1 থেকে 9টা প্ল্যানেট আছে, প্রত্যেকটা নাম্বারের প্রত্যেকটা প্ল্যানেটের সাথে অ্যালাইন করা হয়, ঠিক আছে। তো তুমি দেখো, যদি কোনো মানুষ যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করে থাকে, তারা রুল হবে নাম্বার 1-এর দ্বারা। আচ্ছা। আর 1-এর রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য। ওকে। তো ন্যাচারালি তুমি লক্ষ্য করবে এই 1 নম্বর যারা রুল হয় 1 নম্বর দ্বারা, তারা কিছুটা রয়্যাল স্বভাবের হবে, একটু লাক্সারিয়াস থাকতে পছন্দ করবে। এবার তুমি বলবে যে সবাই কি এরকম টাইপেরই হবে? কারোর অর্থনৈতিক কিছুটা কমজোরি থাকতেই পারে। আমি বলবো তার যতটা অর্থ আছে সেই অর্থের মধ্যেই সে লাক্সারিয়াস থাকতে পছন্দ করবে, রয়্যাল স্বভাবের থাকতে সেলফ এস্টিম হাই থাকবে সব সময়। একদম একদম। এছাড়াও এরা সম্মান পেতে পছন্দ করবে, কর্তৃত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে থাকবে, ঠিক আছে। এছাড়াও আমি তোমাকে বলতে পারি এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা খুব ভালো এদের কোয়ালিটি, সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এদের খুব ভালো থাকে। যার ড্রাইভার নাম্বার 1 ড্রাইভার নাম্বার। এই চার্টটাতে যে প্রথমে আমাদের 4 রয়েছে, এই প্রথমের 4টা দেখে আমি কি বুঝবো? 4 মানে হচ্ছে তোমার ড্রাইভার নাম্বার 4। আসছি 1 থেকে শুরু করলাম, 4-এ যখন আসবো তখন আমি বলবো 4 দিয়ে কি বুঝতে পারবো। মানে এই চার্টে আমার যেই নাম্বারগুলো রয়েছে, এই প্রত্যেকটা নাম্বারের রিফ্লেকশন আমার লাইফের মধ্যে পড়ছে। একদম একদম। দেখো ড্রাইভার, কন্ডাক্টর, আর এইভাবে এই চার্ট দেখে দেখে আমি বুঝবো যে এই যখন তুমি পরপর সবকটা মানে নাম্বারের কথা বলবে, তখন আমি চার্টের সাথে মিলিয়ে আমাকে দেখতে হবে যে আমার লাইফে এই নাম্বারসগুলো, এই প্ল্যানেটসগুলো কি এফেক্ট দিচ্ছে, বা তোমার লাইফের মধ্যে সেই ইম্প্যাক্ট হচ্ছে নাকি, আমি যে কথাগুলো বলছি। বুঝতে পেরেছি। এছাড়াও তুমি দেখবে 1 নম্বর ব্যক্তির যারা রুল হয়ে থাকে, এদের কমিউনিকেশন পাওয়ার খুব ভালো থাকে, ঠিক আছে। এবং সূর্যের মতো যে এরকম একটা স্পিড, এবং সূর্য যখন একটা পূর্ব দিক থেকে ওঠে, তার যে একটা ঔজ্জ্বল্য, সেই ধরনের একটা জেল্লা ওই 1 নম্বর ব্যক্তিদের মধ্যে রিফ্লেকশন হয়ে থাকে, ঠিক আছে। তো এই 1 নম্বর যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, কমিউনিকেশন পাওয়ারটা উইক হয়ে যাবে। এছাড়াও লিডারশিপ কোয়ালিটিতে কিছুটা কমজোরি আসতে পারে। তো এই 1 নাম্বারকে যদি তুমি তোমার বাচ্চাটার মধ্যে সেই পাওয়ারটা নিতে চাও, রেমেডির মাধ্যমে তুমি করতে পারো। রেগুলার বেসিসে সূর্য ভগবানকে জল অর্পণ করতে পারো। এছাড়াও আমি তোমাকে বলবো তুমি তোমার বাবার সাথে ভালো রিলেশন রাখো। যদি তোমার বাবার সাথে কোনো রকম সম্পর্ক তিক্ততা থেকেও থাকে, সেটাকে ঠিক করে তোমার বাবার সাথে ভালো রকম মানে সুসম্পর্ক বজায় রাখো। মানে যাদের 1 নেই, তাদের যাদের বাচ্চাটার মধ্যে নেই। আমার যেমন আছে, তো তোমার আছে, তোমার তো বললাম আমি, সুন্দর কমিউনিকেশন পাওয়ার। তোমার দর্শকরাও সবাই জানে তোমার কতটা সুন্দর কমিউনিকেশন পাওয়ার আছে, কত সুন্দরভাবে কথা বলো, তাই না? তো 1 নম্বর তোমার মধ্যে আছে এবং খুব ভালো পজিশনে রয়েছে। তো এবার আসি নাম্বার 2। যে সমস্ত মানুষ যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ড্রাইভার নাম্বার হবে 2। 2 নাম্বার এর রুলিং প্ল্যানেট হচ্ছে চাঁদ বা মুন। চাঁদকে তুমি দেখো, চাঁদ কি 15 দিন বাড়ে 15 দিন কমে, অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা। তো এই 2 নম্বর দ্বারা যারা রুল হয়ে থাকে, তাদের তুমি ক্যারেক্টারের মধ্যে লক্ষ্য করবে, এদের মুড সুইং হবে ঘন ঘন, কিছুটা মুডি টাইপের হবে, মাইন্ড ফ্ল্যাকচুয়েট ঘন ঘন হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে খুব বেশি পারবে না, কখনো ভালো কনফিডেন্স, কখনো লো। মানে নিজে কোনো ডিসিশন নিয়েছে, সেটা যে কমপ্লিট করবে সেই কনফিডেন্সও নিজেরা রাখতে পারবে না। আচ্ছা, আমরা দেখো আগের শতাব্দীতে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, 1900 থেকে মানে 1999 মধ্যে জন্মগ্রহণ করেছি। এখন যারা এই 2000 থেকে বা 2000-এর পর যারা জন্মগ্রহণ করছে, তাদের বাচ্চাদের মধ্যে দেখবে 2 নাম্বার ন্যাচারালি আসবে 2000 সাল, তাই না? আর আমাদের শতাব্দীতে দেখবে 1 আর 9, 1900 ন্যাচারালি আসবে, বাচ্চাদের মধ্যে ন্যাচারালি আসতো। যদি সেটা ড্রাইভার থেকে, কন্ডাক্টর থেকে, বা শুধু ড্রাইভার থেকে, বা তার ইয়ার থেকে, তার বাচ্চাদের মধ্যে যদি একাধিকবার 2 এসে যায়, সেই সব বাচ্চার বাবা মাদের কাছে আমি অনুরোধ করব তাদেরকে সুন্দরভাবে দেখভাল করার জন্য। মানে তুমি বলছো তারা বিভিন্ন রকম মানসিক ডিপ্রেশন
বা মানসিক অবসাদ হতাশার মধ্যে পড়তে পারে। একদম 100%। কারণ আমি তোমাকে আর এখন তো এটা বাড়ছে, কারণ তোমাকে আমি লজিক দিচ্ছি, এখন তো এটাই বাড়ছে। 2 নম্বর তুমি একটা জিনিস লক্ষ্য করো, 2 নম্বর হচ্ছে তোমাকে মুড, মানে চাঁদ যেহেতু স্টেবল নয়, মুড সুইং করায় জীবনের মধ্যে। তার মধ্যে যদি বাচ্চাটার মধ্যে 3 বার 4 বার 5 বার যদি কারোর বাচ্চাটার মধ্যে 2 নাম্বার এসে যায়, এরা অল্প, মানে তুমি একটু মজা করে কথা বলবে, এরা হার্ট হয়ে যাবে। সেন্সিটিভিটি এদের মধ্যে প্রচণ্ড হাই থাকে, ঠিক আছে। বাইরে হয়তো বেরিয়েছে, কোনো বন্ধু হয়তো হালকা করে কিছু মজা করেছে, কোনো স্যার বা ম্যাডাম যদি কোনো কিছু কথা বলে দেয়, এরা খুব অল্প সময়ের মধ্যে হার্ট হয়ে যাবে, বাড়িতে এসে বলবেও না পর্যন্ত কাউকে। তো এই ধরনের সমস্যা একাধিকবার তার মনের মধ্যে বা তার ভিতরের মধ্যে যখন একাধিকবার পড়তে থাকবে এবং একাকিত্ব পছন্দ করবে, সেখান থেকেই ডিপ্রেশনের দিকে এগিয়ে যাবে। যেটা এখন তোমাকে আমি ন্যাচারালি হচ্ছে আর কি, লোকজন মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে, একাই থাকছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে এখনকার বাচ্চারা। তুমি আর একটা জিনিস লক্ষ্য করবে, তোমাকে আমি একটা এখানে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি, এই যে এখন 2000 সাল থেকে যে সময়টা শুরু হয়েছে না, এই সময়ে তুমি লক্ষ্য করবে ডিপ্রেশন যে রোগ বা বিষণ্ণতা যে একটা প্রবলেম, এই প্রবলেমটা একদম পিকে পৌঁছে যাবে। এক্ষেত্রে সমস্ত বাচ্চার বাবা মাদেরকে আমি একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে আপনার বাচ্চা, মানে আপনার বাচ্চার ছেলের বা মেয়ের বাচ্চাটের মধ্যে যদি একাধিকবার 2 এসে যায়, আবার যদি ড্রাইভার থেকেও সেটা 2 চলে আসে বা কন্ডাক্টর থেকেও যদি 2 চলে আসে, তাহলে আপনার বাচ্চাকে প্রতিদিন বন্ধুর মতো মেলামেশা করুন। আচ্ছা, সে সারাদিন কি করছে, স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে এসছে, বাবু কি হলো, আজকে সারাদিন তুমি কি করলে, স্যার কি পড়ালো, বন্ধুদের সাথে কেমন মজা করলে, কেমন খেললে। মানে আমি বলতে চাইছি, ওর মন থেকে যত কথা তুমি বার করে নিতে পারবে, তার মনটাকে যত হালকা করে দিতে পারবে, ততই তোমার বাচ্চার বা যাদের সমস্যা এরকম ধরনের আসছে, তারা অনেকটাই এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছি। এছাড়াও আমি আর একটা রেমেডি আমি বলবো, 2 নম্বর যাদের মিসিং রয়েছে বা এই ধরনের বাচ্চাদের মধ্যে 3 বার 4 বার 5 বার 2 একাধিকবার এসে পৌঁছেছে, তো তাদের জন্য আমি একটা রেমেডি বলবো, সেটা হচ্ছে তুমি জল খাওয়াতে পারো বেশি করে, যদি সম্ভব হয় রূপোর পাত্রে, মানে রূপোর গ্লাসে তুমি জল খাওয়াতে পারো। কেন বলছি তোমাকে, এর মধ্যে সায়েন্স এবং লজিকটা দেখো। আমরা পৃথিবীতে বাস করি, চাঁদ কোথায় থাকে? জোয়ার ভাটা কার কারণে হয়? চাঁদের জন্য হয়, চাঁদের গ্র্যাভিটির জন্য হয়, তাই তো? তো চাঁদের তেজটা হচ্ছে জল, তুমি জল দিয়ে দাও, তোমার শরীরে চাঁদ ব্যালেন্স হয়ে যাবে। আর রূপো তো এমনিও চন্দ্রের কারক, চন্দ্রের কারক। রূপোর গ্লাসে তুমি জল তোমার বাচ্চাকে বেশি বেশি করে খাওয়াও। এটা হচ্ছে 1 নম্বর। আমি আর একটা রেমেডি বলে দিতে পারি, যেটা হচ্ছে মুন ওয়াক। তুমি বলবে মুন ওয়াকটা আবার কি? মুন ওয়াক মানে হচ্ছে অমাবস্যার পর থেকে যখন চাঁদ বাড়ার মুহূর্তে থাকে, সেই টাইমে কোনো গার্ডেনে বা ছাদের মধ্যে ওই চাঁদের ছায়া বা আলো তোমার শরীরে পড়ছে, তার মধ্যে তুমি একটু পাচালি করো, 10 মিনিট 15 মিনিট। ওকে, ভালো রেমেডি স্যার, একদম করে দেখো। এটা আমার মনে হয় শুধুমাত্র মানে যারা ডিপ্রেশনে রয়েছে তাদের জন্য এটা খুব ভালো, এমনি সায়েন্টিফিক্যালিও ভালো, একদম একদম, আবার নিউমারোলজিক্যালিও ভালো। তুমি এই রেমেডিটা করে দেখো। ভালো বললে, 6 মাস, সুন্দর হলো বেশ। 6 মাস 1 বছর পর, এবং এই রেমেডিটা করার পর তুমি আমার কাছে এসে বলবে যে কি আমার কি 2 কোনো সমস্যা আছে? না না, একদমই না। তোমার বাচ্চার তো আমি বললাম একদম দুর্দান্ত বাচ্চার। আরে তো ঠিক আছে, এই 2 নম্বরের এই রেমেডি চলবে। তো এরপর 3 আসে। হ্যাঁ, এরপর হচ্ছে নাম্বার 3। যে কোনো মানুষ যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করলে তার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 3। আর 3 নম্বরের রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি বা জুপিটার। গুরু বৃহস্পতি মানে কি? নলেজ, 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 জ্ঞানের ভাণ্ডার। ওকে, তার যে বিষয়ের ওপর ইন্টারেস্ট থাকবে, তুমি লক্ষ্য করবে এরা সেই জ্ঞানটাকে খুব ভালোভাবে অর্জন করবে, তাতে যেরকম নলেজই হোক না কেন। 3 নাম্বার দ্বারা যারা রুল হয় তাদের নলেজ খুব ভালো হয়ে থাকে, কিন্তু নলেজই এদের সমস্যার কারণ। আচ্ছা, মানে 3 নম্বর কারোর খুব ভালো, মানে সে যে সাকসেসফুল হবে তার কোনো মানে নেই, তার কোনো মানে নলেজ থাকতেই পারে, নলেজ থাকতেই পারে তোমাকে, বা তার সাজেশন, তার অ্যাডভাইসে আমার জীবনে অনেক উন্নতি হয়ে যায়। একদম, এরা খুব ভালো অ্যাডভাইজার হয়ে থাকে। এরা জীবনের মধ্যে না প্রচণ্ড মাল্টিটাস্কার হয়ে থাকে। আচ্ছা, মানে আমি ক্রিকেট খেলতেও জানি,
কারণ নলেজ তো অনেক। অনেক নলেজ, আমি ডান্সও জানি, আমি গানও জানি, আমি কবিতাও লিখতে জানি, আমি আবৃত্তি করতেও জানি। এরা মাল্টিটাস্কার হয়ে থাকে জীবনের মধ্যে। তুমি একটা জিনিস বলো গৌরব, কোনো মানুষ একাধিক প্রফেশনের মধ্যে 100% সাকসেসফুল হতে পারে? জীবনের মধ্যে খুব বেশি হলে খুব কম, এগুলো হাতে গোনাই হয়। ওরকম তো মানে পেয়েছি আমরা, পাইনি তা নয়, কিন্তু সেগুলো হাতে গোনা। সেটা তুমি খুব রেয়ার অ্যান্ড রেয়ার। সত্যজিৎ রায়কে পেয়েছি আমরা, খুবই রেয়ার অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি, খুব রেয়ার লোক, খুব রেয়ার। না আমি তোমাকে বলছি লেখালেখির বাইরেও যদি ধরো কেউ স্পোর্টসে আছে, কেউ ডান্সের মধ্যে আছে, কেউ গানের মধ্যে আছে, কেউ ক্রিকেট খেলতে আসছে, এই রকম ধরনের যদি মাল্টিটাস্কার বা মাল্টি প্রফেশনের মধ্যে যদি কেউ যেয়ে থাকে, ঠিক আছে, তো এরা লাইফে সাকসেসফুল মানে হওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 3 নম্বরের মানুষদেরকে আমি একটা কথাই বলবো, এরা জীবনের মধ্যে গুড স্টার্টার, মানে শুরু করবে খুব ভালো, কিন্তু ব্যাড ফিনিশার হয়ে থাকে, কারণ মাঝখানে তো বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, জীবনে সাকসেসের জন্য একটা কিংবা দুটো প্রফেশনের মধ্যে থাকাটাই বেটার হবে, যাতে ফোকাসটা ঠিক থাকে এবং সাকসেসের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তো দেখো 3 নম্বর যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, কেশর তিলক করো। তোমার এই আজ্ঞাচক্রে কেশর তিলক করো। আচ্ছা, বাজার থেকে কেশর পেয়ে যাবে, সেটাকে জলের মধ্যে একটু গুলে কেশর তিলক করো। ওকে, এই রেমেডি তুমি করতে পারো। এরপর দেখো নাম্বার 4, যে সমস্ত মানুষ যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করে, তাদের ড্রাইভার নাম্বার হবে নাম্বার 4। তোমারও ড্রাইভার নাম্বার 4, তুমি 13 তারিখে জন্মগ্রহণ করেছো। তো আমি তোমাকে বলবো, গোটা পৃথিবীর যত রকমের মানুষ আছে, আমি এটা তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, 4 নম্বরের মানুষরা রিভিলিয়াস হবে। কিছুটা মানে অন্য রকম করব, নিজের মতো করে। সবাই ধরো একই রাস্তা দিয়ে যাচ্ছে বা একই কাজ করছে, আমি এর থেকে অন্য রকম কিছু একটা করব এবং সেটার মধ্যে আমি সাকসেসফুল, জেদি এবং জেদি, এই ধরনের ক্যারেক্টার 4-এর মধ্যে তুমি লক্ষ্য করবে। এছাড়াও এরা খুব কারিজিয়াস হয়ে থাকে, সাহসী একটা ক্যারেক্টার দেখা যায়, ভয়ভীত অতটা খুব একটা হয় না জীবনের মধ্যে, ঠিক আছে। এছাড়াও ডিসিপ্লিনের নাম্বার, অর্গানাইজেশন নাম্বার খুব ভালো থাকে এদের মধ্যে, ডিসিপ্লিন, ঠিক আছে। এছাড়া আমি তোমাকে যদি এদের ক্ষেত্রে নেগেটিভ ট্রেটস বলি, আমি 4 নম্বরের, এদের কিছু কিছু ক্ষেত্রে শর্ট টেম্পার হওয়ার সমস্যা আসতে পারে। হ্যাঁ, আমি মাঝে মাঝে হয়ে যাই একটু, কিন্তু এখন অনেক কন্ট্রোলড, ছোটবেলায় বেশি হতো। এবার দেখো, যখন রেগে যাবে এরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাবিউজও হতে পারে। অ্যাবিউজ মানে হচ্ছে যখন তুমি রেগে যাবে তোমার মুখ থেকে ভুলভাল কথাও বেরিয়ে যেতে পারে। পরে অবশ্য রিয়েলাইজ করবে যে আমি যে কথাটা বলেছিলাম হয়তো ঠিক বলিনি বা কাজটা ঠিক করিনি। তো 4 দেখো ডিসিপ্লিনের নাম্বার, কারিজিয়াসের নাম্বার। তো এই 4 নাম্বার যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, তাহলে কি রেমেডি করবে? কিচ্ছু না, দুধের সাথে রুটি কিংবা পাউরুটি মিশিয়ে কুকুরকে খাওয়া রেগুলার বেসিসে। কুকুর হচ্ছে রাহুর কারক, কুকুরকে খাওয়া। আমার তো 4 আছেই, 4 আছে। তবু আমি তোমাকে রিকোয়েস্ট করবো, আমি কুকুরকে তো এমনি খাই। একদম একদম। আমাদের এখানে পাড়ায় একটা কুকুর আছে, ওর একটা হেভি গল্প আছে। ও না এসে তোমার পাশে বসে তোমাকে হাত দিয়ে এরকম করে ডাকবে, ততক্ষণ ডাকবে যতক্ষণ না তুমি ওকে খেতে দিচ্ছ, ততক্ষণ ডাকবে। আমার বাড়িতে বেড়াল রয়েছে। কুকুর খুব ভালো মানুষও বোঝে। কুকুর তো মানুষ, কে ভালোবাসছে, কে আদর করছে সেটাও খুব ভালোভাবে বোঝে, তাই না? বাট আমি ঘরে পুষি বিড়াল। এরপর দেখো নাম্বার 5, এই 5 নম্বরের মানুষরা কম সফল হতে পারে, বেশি সফল হতে পারে। অসফল ব্যক্তি একজনাকেও খুঁজে পাবে না, সফল হবেই। মানে তারা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু একটা করে একদম। কম সফল হতে পারে, বেশি সফল হতে পারে। এখন অনেকে হয়তো দেখছে, যারা হয়তো এখন বাচ্চা, যারা হয়তো এখনো পর্যন্ত অ্যাডাল্টহুডেই পৌঁছয়নি, হয়তো স্ট্রাগল করছে, তারা নিজেদের কথা এখনো ভেবো না, বিকজ জীবনটা অনেক বড়। একদম। তো এই 5 নম্বরকে আমরা মাস্টার নাম্বারও বলে থাকি। 5 হচ্ছে বুধ। তোমার বাচ্চাটার মধ্যে গেম চেঞ্জ করে দিতে পারে এই 5 নম্বর। কেন? 5 নম্বর তুমি দেখো লসু গ্রিডের মধ্যে একদম সেন্টারে মিডলে থাকে, এবং প্রত্যেকটা নাম্বারের ডিস্টেন্স একদম সমান পরিমাণে থাকে। এই 5 নম্বর যদি কারোর বাচ্চাটার মধ্যে বসে যায়, পুরো রূপরেখাটাই চেঞ্জ করে দিতে পারে।
তো তুমি লক্ষ্য করবে সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে এবং বুধ বা মার্কিউরি প্ল্যানেট সূর্যের চারিদিকে সব থেকে ফাস্ট ঘোরে। হুম তো সেই জিনিসটাকে তুমি যদি রিলেট করো, তো 5 নম্বর দ্বারা যারা রুল হয়ে থাকে, 5 নম্বর দ্বারা তাদের মধ্যে দেখবে ব্রেন খুবই ফাস্ট হয়ে থাকে, খুব ব্রেনই লোক হয়ে থাকে। ঠিক আছে, এদের জীবনের মধ্যে ব্যালেন্স খুব ভালো থাকে, স্টেবিলিটি খুব ভালো থাকে। বুধ প্ল্যানেটকে মার্কিউরি বলা হয়, মানে মার্কিউরির উপমা দেওয়া হয়েছে। তো এই মার্কিউরিকে তুমি যে কোনো পাত্রের মধ্যে রাখো, দেখবে সেই পাত্রের রূপ নিয়ে নেবে। অর্থাৎ এই 5 নম্বর দ্বারা যারা রুল হয়ে থাকে তাদের অ্যাডাপ্টিবিলিটি অনেক বেশি, দুর্দান্ত থাকে। তো যেখানে যেরকম পরিস্থিতিতে এরা নিজেকে মানিয়ে নিতে পারার ক্ষমতাটা দুর্দান্ত থাকে 5 নম্বরের। এইবার তুমি দেখো এদের কিছু নেগেটিভ ট্রেটস। ঠিক আছে, বুধ প্ল্যানেট সূর্যের চারিদিকে সব থেকে বেশি স্পিডে ঘোরে, কিন্তু নিজের যে অ্যাক্সেসের রোটেশনটা সব থেকে স্লো হয়ে থাকে। এই 5 নম্বরের ব্যক্তিরা অলস হয়ে থাকে সব থেকে বেশি, লেজিনেস, করে নেব, একটুখানি ডিস্টেন্সের মধ্যে কোনো জলের বোতল আছে, বা একটু এনে দে না, ল্যাদ খোর আর কি, একদম পুরো লেজিনেস থাকবে এদের মধ্যে সব থেকে বেশি। ওকে, ঠিক আছে। তো 5 নম্বর দেখো ব্যালেন্সের নাম্বার, ঠিক আছে, স্টেবিলিটির নাম্বার। 5 নম্বর তোমার বাচ্চাটার মধ্যে যদি প্রেজেন্ট হয়ে যায়, সমস্ত রাজযোগ, নিউমোলজিতে যে রাজযোগগুলো তৈরি হয়, তো 5 নম্বর দ্বারা 5 নম্বরকে ছাড়া একদমই হবে না, কারণ সেন্টারে বসে থাকে। 5কে লাগবেই, একদম 5 নম্বরকে তোমার লাগবেই রাজযোগ কমপ্লিট হওয়ার জন্য। তো এই 5 নম্বর যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, গ্রিন কালারের বেশি বেশি করে ব্যবহার করো। তুমি যদি চশমা পরো, গ্রিন কালারের চশমা হতে পারে, রুমাল ব্যবহার করতে পারো, মানি ব্যাগ বা পার্স ব্যবহার করতে পারো গ্রিন কালারের, শার্ট পরতে পারো, টি শার্ট পরতে পারো চেক্স টাইপের, মানে গ্রিনটাকে একটু বেশি বেশি করে প্রেফার দিতে হবে, তুমি লাইফের সাথে বেশি বেশি করে ব্যবহার করতে পারো। এছাড়াও তুমি গ্রিন পেনে লিখতে পারো, আনঅফিসিয়ালি যেসব কাজকর্ম সেগুলো তুমি গ্রিন পেনে লেখালেখি করতে পারো, বা অফিসিয়ালি যে কাজ করছো বডিটা গ্রিন কালারের হলো, পেনের কালিটা নীল হতে পারে। এছাড়াও তুমি গ্রিন কালারের শাকসবজি খেতে পারো বেশি বেশি করে, সবুজ কালারের সবুজ শাকসবজি বেশি বেশি করে খেতে পারো। এর সাথে তুমি রেগুলার বেসিসে শশা তো অবশ্যই খেতে পারো। তো এই রেমেডি করলে তারা অবশ্যই উপকার হবে। ওকে, দেখো তুমি শরীরের মধ্যে এখন যা কিছু পড়ে আছো, বা আমি যা কিছু পড়ে আছি, সব কিন্তু লাইফলেস, কোনো প্রাণ নেই কিন্তু এদের মধ্যে। একমাত্র ঘড়ি হচ্ছে এনার্জি দিচ্ছে, টিক 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 করে 24 ঘন্টা ঘুরছে। এবং ঘড়িটা পড়তে হবে মেটালিক। ভালো করে লক্ষ্য করে দেখবে, আমরা যখন স্কুল লাইফে যখন সায়েন্সের সাবজেক্ট পড়েছি, মেটাল হচ্ছে গুড কন্ডাক্ট অফ এনার্জি, তাই তো? এনার্জিকে খুব ভালো সুন্দরভাবে অ্যাবজর্ব করে, এবং আমাদের শরীরে এই ঘড়ির মধ্যে যে এনার্জিটা তৈরি হচ্ছে মেটালের দ্বারা আমাদের শরীরের গোটা অরার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং 6 নম্বর এবং 7 নম্বর এই দুটো নাম্বারকে নিউমোলজিতে মেটাল এলিমেন্টের সাথে সংযুক্ত করা হয়। তো 6 নম্বর যদি কারোর বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, আমি তোমাকে বলবো ঘড়ি পরো, মেটালিক রিস্ট ওয়াচ, এবং তার কালার হবে গোল্ডেন। আমি তো একটা গোল্ডেন মেটালিক ঘড়ি, একদম গোল্ডেন মেটালিক কালার ঘড়ি তুমি পরো। এবং তার সাথে আমি বলবো সাদা জিনিসের দান করো। সাদা জিনিস মানে ভাত হতে পারে, ক্ষীর হতে পারে, পনির হতে পারে, ঠিক আছে, তোমার রসগোল্লা হতে পারে, বরফি হতে পারে, সাদা জামা কাপড় হতে পারে, দান করো, তাহলে খারাপ প্রভাব কেটে যায়। একদম শুক্রবার দিন দান করো। তুমি প্রথমে দেখো কোনো অঙ্গহীন ব্যক্তি পাচ্ছ নাকি, যদি না পাও দুস্থ কোনো গরিব মানুষেরকে এই সব জিনিসগুলো তোমার সাধ্য মতো যেটা তুমি পারবে শুক্রবার দিন এই কাজটা, মানে যার শুক্র নেই তাকে শুক্র দান করো, সাদা জিনিসের দান করো, তাহলে নিজের শুক্রবার থাকে। একদম তুমি করে দেখো। ওকে, কনসেপ্টটা গেম চেঞ্জারের ভূমিকা নেবে তোমার লাইফে। 6 মাস 1 বছর এই রেমেডি তুমি করে দেখো। তো এবার আসি নাম্বার 7-এর দিকে। যে সমস্ত মানুষ যে কোনো মাসের 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করবে তারা রুল হবে নাম্বার 7-এর দ্বারা। আর 7 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু। 7 নম্বর দ্বারা যারা রুল হয়ে থাকে তাদের জীবনে ফ্রড হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকে। কোথায়? ভালোবাসায়, রিলেশনশিপে, হেলথে,
মানি কেরিয়ারের মধ্যে ফ্রড হওয়ার সম্ভাবনা তীব্র থাকে। কেন? তুমি দেখো, কেতুর কাছে মাথা নেই, শুধুমাত্র দেহ আছে। 7 নম্বর ক্যারেক্টারটা এমন হয়ে থাকে না, সামনের যে কোনো মানুষই থাকে, সে যদি কিছু বলে ওই 7 নম্বরের ক্যারেক্টার দেখবে সেরকমই বলতে শুরু করবে। ডিসঅ্যাপয়েন্টমেন্টের নাম্বার তো বটেই এবং ফ্রডের নাম্বার তো বটেই 7 নম্বরের। আমি অবশ্যই তাদেরকে, যারা 7 নম্বর দ্বারা রুল হয় এবং তাদের বাচ্চাদের মধ্যে একাধিক মাল্টিপল 7 এসে থাকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই রিলেশনশিপটা ভালো করে দেখে নেওয়ার জন্য, মানে ঠিকঠাকভাবে দেখে শুনে বিয়ে থাওয়া করার জন্য। আমি এই কথাটা অবশ্যই বলবো। এছাড়াও এদের মধ্যে স্ট্রেংথ তো কিছুই আছে, সবই তো খারাপ হতে পারে না, প্রত্যেকটা নাম্বারের মধ্যেই স্ট্রেংথ আছে। তো 7 নম্বরের স্ট্রেংথ পয়েন্ট আমি তোমাকে বলি, এরা প্রচণ্ড স্পিরিচুয়াল হয়ে থাকে। বেসিক্যালি মাথা নেই তো, খুব ভোলা ভালা, ইনোসেন্ট, সবকিছু মন থেকে ভাবে, ইনোসেন্ট টাইপের হয়ে থাকে। দিমাগ সে কুছ নেই সোচতা হ্যায়, সব দিল সে। একদম। এছাড়াও এদের কিন্তু ভিজডম অর্থাৎ বুদ্ধি খুব ভালো থাকে এবং সৎ হয়, সৎ হয়ে যায়, প্রচণ্ড ইনোসেন্ট ক্যারেক্টার হয়। তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার বা 6 সেন্স বেশি, বা তোমার ষষ্ঠ ইন্দ্রিয় বিভৎস স্ট্রং হয়ে থাকে। মাথা তো নেই, বাইরের দুনিয়াকে দেখবে কিভাবে? তো নিজের যে গাট ফিলিং না, এটাকে ইনক্রিজ করতে থাকে। যত ইনক্রিজ করবে তাদের ইনটিউশন পাওয়ার বা ডিফেন্স মেকানিজম। একদম। তুমি লজিক দেখো না, যাদের একটা হাত নেই অন্য হাতের ওপর ক্ষমতা অনেকটা বাড়িয়ে নেবে। ঠিক আছে, আগামীতে কি হতে যাচ্ছে বা কি হবে তার পূর্বাভাস আগে থাকতে এরা পেয়ে যায়। তো এই 7 নম্বর যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে মিসিং হয়ে যায়, তো আমি তাকে বলবো দুধের সাথে রুটি কিংবা পাউরুটি মিশিয়ে কুকুরকে খাওয়াতে। সেম রেমেডি রাহু। ঠিক আছে, এর সাথে আমি আরেকটা রেমেডি বলবো, অবশ্যই মেটালিক রিস্ট ওয়াচ পড়তে হবে, যেটা তুমি কিন্তু বললে 6 এর জন্য আমি বললাম শুধু গোল্ডেন কালার, কিন্তু 7 এর জন্য হবে গোল্ডেন অ্যান্ড সিলভার মেটালিক কালার। 7 এর জন্য সিলভার খুব ভালো না? গোল্ড এবং সিলভার, শুধু সিলভার পড়লে হবে না, আচ্ছা, তোমাকে বাই কালার হতে হবে, গোল্ডেন অ্যান্ড সিলভার। দেখো আমি পড়ে আছি গোল্ড অ্যান্ড সিলভার, একদম বাই কালারই হতে হবে। তো এবার নেক্সট আসি নাম্বার 8 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে শনিদেব, অর্থাৎ কর্মফলদাতা শনিদেব বা স্যাটার্ন। তো গৌরব দেখো 8 নম্বরের যে ক্যারেক্টার বা চরিত্র আমার থেকে কেউ ভালো জানে না। তোমার কি 8? আমি 8 দ্বারা রুল হই, আমার 26 তারিখে জন্ম। আচ্ছা, তাদের জীবনে কিছু কোথাও না কোথাও একটা স্ট্রাগল এলিমেন্ট অ্যাড হয়ে থাকে। ঠিক আছে, সব কাজের মধ্যে না একটা দেরি করে পাওয়া, একটু দেরি হয় সমস্ত জিনিস। ডিলে বা নট ডিনায়াল, এটা হতে পারে যে দেরি হচ্ছে কিন্তু পাবে না, এটা কিন্তু একদমই না। এরা খুব ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারে, 2 টাকাকে 4 টাকা, 4 টাকাকে 8 টাকা, অর্থাৎ একটা অর্থকে কিভাবে মাল্টিপল করতে হয়, এই নলেজ, এই জ্ঞান এদের মধ্যে খুব ভালো হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের ভারতবর্ষে বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যেও এই শনির এই দশা, শনির 7.5, শনির মহাদশা, এই সব বলে কত মানুষের ঘরের যে সংসার চলে তুমি কল্পনা করতে পারবে না। শনি মানেই ভয়। তাই তো, মানে সবার ক্ষেত্রে শনি মানেই ভয়। 7.5 চলছে বলে লোকজন, আমি শনির দ্বারা রুল হয়। আমি তোমাকে আর একটা কথা বলে রাখি, আমার 26 তারিখে জন্ম, মানে ড্রাইভার নাম্বার 8, আমার ডেট মান্থ ইয়ার এর টোটালও যদি তুমি করো ওটাও 8, সেটাও 8, মানে সামনেও শনিদেব পিছনেও শনিদেব। আপনি যদি শনির দ্বারা রুল হয়ে থাকেন, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, ভয় পাবেন না। আপনাকে শনিদেব কি বলছে, আপনি পরিশ্রম করুন বেশি করে, সততার সাথে থাকুন, অনেস্ট থাকুন নিজের প্রফেশনের মধ্যে এবং বেশি বেশি করে পরিশ্রম করুন। অবশ্যই নিউমোলজির সাথে আমি আপনাকে বলবো যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি দেখুন আপনি সঠিক প্রফেশনের মধ্যে আছেন নাকি। রেমেডি কি আছে? শনিবার দিন শনি টেম্পল যেতে পারো, তেল অর্পণ করতে পারো শনিদেবের উপর। ওকে, ঠিক আছে। এছাড়াও তুমি দুস্থ গরিব মানুষ বা তোমার বাড়ির সামনে দেখবে অনেকে ময়লা ফেলা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, মজদুর, এরকম টাইপের মানুষদেরকে তুমি কিছু অর্থ দান করতে পারো। এছাড়াও তোমাকে আমি আরেকটাই বলে দিচ্ছি কথা, কোনো দিন টোটো চালক, অটো চালক
বা কোনো রকমের পরিশ্রম করা কোনো মানুষদের সাথে কোনো দিন তর্ক বিতর্ক করবে না। যদি তুমি 8 দ্বারা রুল হয়ে থাকো, যদি তুমি শনির দ্বারা রুল হয়ে থাকো, তাহলে তোমার তাদের সাথে তুমি সব সময় ভালো ব্যবহার করো, ঠিক আছে? এই ধরনের তুমি কাজ করে রেমেডি করে তুমি তোমার আটকে আরও ইনক্রিজ করতে পারো এবং পাওয়ারটাকে নিতে পারো। এরপর দেখো নাম্বার 9, যে সমস্ত মানুষ যে কোনো মাসের 9, 18, 27 তারিখে জন্মগ্রহণ করলে এরা রুল হবে নাম্বার 9-এর দ্বারা। আর 9 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল বা মার্স, ঠিক আছে? তো মঙ্গল এই ক্যারেক্টারের মানুষদেরকে আমি কিছু কিছু সময় আমারও একটু অসুবিধা হয় একটু বোঝার ক্ষেত্রে। এদের মুডই হচ্ছে সব থেকে বড় কথা, কখন কি মুডে আছে বোঝা খুবই মুশকিল। সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে, প্রচণ্ড হাই। তুমি যদি এদেরকে কোনো রকম আতে ঘা দিয়ে বা মনে দুঃখ দিয়ে একটা কথা বলো, ঠিক আছে, বা তুমি যদি এদের হকের জিনিস কেড়ে নাও বা নিয়ে নাও, তুমি পাতালে চলে যাও, খুঁজে বের করো, সেখানেও খুঁজতে চলে যাবে। এতটাই জেদি এই রকম টাইপের মানসিকতা হয়ে থাকে, এদের সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে, ঠিক আছে? এছাড়াও তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের যারা গোটা পৃথিবীর মধ্যে সায়েন্টিস্ট আছে তাদের অনেক রিসার্চ চলছে মঙ্গল গ্রহের মধ্যে। এমনটা জানা যাচ্ছে মঙ্গল গ্রহের কোনো না কোনো জায়গাতে জল পাওয়া যাচ্ছে, তাই না? তো জীবনের একটা মানে প্রাণের একটা সন্ধান পাওয়া যাচ্ছে মঙ্গল প্ল্যানেটের মধ্যে। তো সেই জিনিসটাকেই তুমি যদি রিলেট করো, এই 9 নম্বর বা মঙ্গলের দ্বারা রুল হওয়া ব্যক্তিরা প্রচণ্ড হিউম্যানিটেরিয়ান হয়ে থাকে। ইন্টেলিজেন্সির নাম্বার হচ্ছে নাম্বার 9। এই 9 নাম্বার যদি তোমার বাচ্চাটার মধ্যে মিসিং হয়ে যায়, তো আমি বলবো কিছুটা ইন্টেলিজেন্সি তোমার কমতে পারে বা সমস্যা দিতে পারে। তো এই 9 নম্বরকে তুমি যদি তোমার বাচ্চাটার মধ্যে বা তোমার লাইফের মধ্যে অ্যাক্টিভ করতে চাও, কিচ্ছু না, রেগুলার বেসিসে হনুমান উপাসনা করতে পারো, আচ্ছা, বা হনুমান মন্দিরেতে গিয়ে মঙ্গলবার পুজো দিতে পারো, আর লাল রঙের কপালে তিলক করতে পারো, ব্যাস। তাহলে মঙ্গলটা আপলিফট হবে। তোমাকে 1 থেকে 9 পর্যন্ত যা যা রেমেডি আমি বললাম, গ্রহের রেমেডি আমরা আজকে শুনলাম সবকটা নাম্বারে, এবং আমি তোমাকে বলছি যে যে রেমেডিগুলো আমি বললাম তোমার মনে হতে পারে কোনো টাকাও লাগছে না, সময়ও লাগছে না, মানে এই কি কাজ হবে, আমি তোমাকে বলবো করে দেখো। আমার মানে যে স্যার আছে, আমি যার কাছ থেকে এই নিউমোলজি শিখেছি, অর্থাৎ অরবিন্দ সুদ, তিনি একটা কথা সব সময় বলেন, মানো মত জানো। মানে আমার কথাগুলো তুমি সব সময় সন্দেহের চোখে দেখো, একদম বিশ্বাস করো না, করে দেখো, তুমি করে দেখো, লাইফের মধ্যে অ্যাপ্লাই করে দেখো। নিউমোলজিকে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করে দেখো, 6 মাস থেকে 1 বছর, কোনো খরচা হচ্ছে না, সময়ও লাগছে না। দারুণ দারুণ কিছু ইনফরমেশন পেলাম তোমার কাছ থেকে, এবং মনে হয় প্রথমবার বাংলাতে এরকম কোনো পডকাস্টে সমস্ত নাম্বারকে নিয়ে খুব সুন্দর করে কেউ বললো, এত সুন্দর করে তুমি বললে প্রত্যেকটা নাম্বারকে নিয়ে। এবং আমার মনে হয় যারা যারা এই মুহূর্তে দেখছে তারা নিজের নাম্বারগুলো পেয়ে গেছে, তারা তাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, সমস্ত নাম্বার পেয়ে গেছে, এবং মোটামুটি নিজের সম্পর্কে একটা আঁচ তো করেই ফেলেছে, এবং তারা শিখেও গেছে যে অন্য একজনের নাম্বার জেনে তাকে অ্যাটলিস্ট বাহ্যিক লেভেল থেকে বুঝে সে যেতে পারবে। না, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়, এটা আমার মনের মধ্যে অনেক দিন ধরেই আর কি ঘুরছে, তুমি আছো এখানে, তোমাকে জিজ্ঞাসা করাটাই বেস্ট বলে আমার মনে হয়। দ্যাট ইজ, এই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে মানুষজন তাদের নাম বদলে ফেলেন, যেমন দীপক থেকে দেব হয়েছে, আরেকজন যিনি দীপক থেকে চিরঞ্জিত হয়েছেন, এরকম প্রচুর নাম বদলাতে আমরা দেখেছি। প্রচুর নামের মধ্যে আমরা দেখেছি একটা কোনো লেটারকে বেশি ইউজ করা, যেমন তোমার নামের মধ্যেই আমি দেখেছি যে তোমার নাম সুজয়, আমরা জেনারেলি SUJOY লিখি, কিন্তু তোমার নামের ক্ষেত্রে সেটা SWUJOY। নাম কেন পরিবর্তন করা হয়, এবং নাম পরিবর্তন করার সাথে সাথে ফেম বদলানো, টাকা বেশি আসা, জীবন বদলানোর কি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, তুমি আমাকে কোয়েশ্চেন করছো নামে কি এসে যায়, নামে কি এসে যায়, নামে কি এসে, যে আমি কি আমার নামে একটা GOW করে দেবো তাহলে? না, দেখো, নাম তো এমনটা হতেই পারে তোমার নেম স্পেলিং সঠিক সংখ্যাতে আসছে, তাহলে তোমার কেন নাম চেঞ্জ করতে হবে? আমাদের গোটা পৃথিবীর মধ্যে কম বেশি 800 কোটি মানুষ বাস করে। তো এই 800 কোটি মানুষের মধ্যে প্রত্যেক মানুষই
একটা ডেট অফ বার্থ নিয়ে জন্মগ্রহণ করেছে। তুমি যেমন 13/12/1996 জন্মগ্রহণ করেছো, তুমি এই ডেট অফ বার্থকে কোনোদিন চেঞ্জ করতে পারবে না না, মৃত্যুর আগে পর্যন্ত। একমাত্র চেঞ্জ করতে পারবে তুমি তোমার নেম, তোমার নাম। এবার তুমি বলবে নামে কি এসে যায়? তোমার যে নামের যে সংখ্যা তার সাথে যে প্ল্যানেট অ্যালাইন করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। ঠিক আছে, তো এখানেই আমি তোমাকে বলতে পারি প্রত্যেকের জীবনে ডেট অফ বার্থের মধ্যে নেম স্পেলিং 40 থেকে 50%, ভালো করে শুনবে, 40 থেকে 50% কন্ট্রিবিউশন করে থাকে সাকসেসের পিছনে। ঠিক আছে, তুমি এছাড়াও আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এসো, দেব, DEV, এর টোটাল করে দেখো 15-র মধ্যে আসবে। 15 মানে হচ্ছে নাম্বার 6-এর মধ্যে। ঠিক আছে, আর 6 নাম্বার কি? নেম, ফেম, লাক্সারি, সমস্ত কিছু। অর্থাৎ ক্যামেরার সামনে তুমি যদি কোনো কাজ করো, যেমন তুমি করছো ক্যামেরার সামনে কাজ, ঠিক আছে, তো এই ধরনের 6 নাম্বার এই ধরনের মানুষদের খুবই গুরুত্বপূর্ণ, মানে নেম ফেমের জন্য। আরও একটা কথা তোমাকে আর একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে জিতও আমাদের টলিউডের মধ্যে একজন অভিনেতা। তুমি জিতকেও যদি দেখো, JEET, এরও টোটাল আসবে 15-র মধ্যে 6। এটা তুমি কাউন্ট করছো কি করে? প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা আলাদা করে নিউমেরিক ভ্যালু আছে। এটা আমরা স্যালেডিয়ান মেথডকে ব্যবহার করি। টোটাল তুমি যদি দেখো গোটা ওয়ার্ল্ড বেসিসে যত নিউমোলজিস্ট আছে, 100-এর মধ্যে 80 থেকে 90% মানুষ স্যালেডিয়ান মেথডকে ব্যবহার করে। তুমি গুগলের মধ্যে গিয়ে সার্চ করে দেখতে পারো, প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা আলাদা করে নিউমেরিক ভ্যালু আছে। সেই নিউমেরিক ভ্যালুগুলোকে তোমার অ্যালফাবেট দিয়ে টোটাল করে দেখো, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে তোমার নেম স্পেলিংয়ের টোটাল কত আসছে। ঠিক আছে, ওভারঅল আমি তোমাকে বলতে পারি নেম স্পেলিং 1, 5, 6, 3 এই 4টি সংখ্যার মধ্যেই আমরা কারেকশন করে থাকি যদি কারোর ভুল হয়ে থাকে। ওকে, বাকি হয় 1 করো, নইলে 5 করো, নইলে 6, নয় 3 করো, নইলে 6 করো। 3টা হচ্ছে লাস্টে। ওকে, 1, 5, 6 এবং 3। কারণ 1 হচ্ছে রবি, 1 হচ্ছে সূর্যের নাম্বার, 5 হচ্ছে মার্কিউরির নাম্বার, 6 হচ্ছে শুক্রের নাম্বার, আর 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার। এই 4টি নাম্বার পাওয়ারফুল নাম্বার তোমাকে তোমার লাইফে গ্রোথ দেওয়ার জন্য। বাকি নাম্বারগুলো কি পাওয়ারফুল নয়? সেরকমটা আমি বলছি না। 2, 7, 8, 9 এগুলোও পাওয়ারফুল নাম্বার, কিন্তু এদের মধ্যে কিছু তোমার মুডের ক্ষেত্রে বা লাইফে সাকসেসের জন্য স্লোনেসের ক্ষেত্রে বা পরিশ্রম করিয়ে দিতে পারে তোমার জীবনে। এই ধরনের সমস্যা, স্ট্রাগল এলিমেন্ট, এই ধরনের নাম্বারগুলো তোমার লাইফে অ্যাড হতে পারে। সেই কারণের জন্য 2, 7, 8, 9 এই 4টে সংখ্যাকে আমরা অ্যাভয়েড করতে বলি। বাকি 1, 5, 6, 3 এই 4টি সংখ্যার মধ্যে অবশ্যই নেম স্পেলিং হওয়া দরকার। গৌরব তপাদার টোটাল নেম স্পেলিং আসে 42 থেকে 6। তুমিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে কাজ করো। 42 এর টোটাল 4 আর 2 6। তোমারও নাম্বার 6 এর মধ্যে দিয়ে আসে। এটা জানতে হয় না কোনদিনও। তোমাকে আমি কিভাবে দেখতে হবে বলে দিলাম, স্যালেডিয়ান মেথড গুগল থেকে সার্চ করে দেখে নাও, তাহলে আমি সবকটা লেটারের নাম্বারটা পেয়ে যাব, নাম্বারগুলো পেয়ে যাবে, করে দেখবে 42 এর মধ্যে আসবে। তোমরাও করে দেখো। এবং তোমাকে আর একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, বলো। তোমার যে এই যে পডকাস্টে মানে চলছে, এই পডকাস্টের চ্যানেলের নাম কি আছে? গৌরব তপাদার ব্লগস, তাই তো? এর টোটাল আসবে 64 থেকে নাম্বার 1 এর মধ্যে। দেখে নেবে গিয়ে। নাম্বার 1 মানে কি? সূর্যের নাম্বার, স্পিড দেবে, ঠিক আছে, অর্থাৎ সাকসেসের দিকে তোমাকে আরও গতি দেবে। এবং 1 নাম্বার তোমার পুরো চ্যানেলের সাথে, তোমার ড্রাইভারের সাথে এবং কন্ডাক্টরের সাথে, তোমার টোটাল বাচ্চাটের সাথে সুন্দর সিঙ্ক করে। 1 এবং 6, আমার বাচ্চাটাও প্রচুরভাবে 1 রয়েছে, 6ও আছে, সেটা ব্যাপার নয়, কিন্তু তোমার যে ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন রয়েছে 4 আর 5-এর 1ও শ্যুট করবে এবং 6 নম্বর। আচ্ছা, 4 আর 5-এর সাথে বলছো? 4 আর 5-এর সাথে। নেম স্পেলিংকে তুমি যদি চেঞ্জ করতে চাও বা মানে কোনো রকমভাবে যদি ভাবো যে আমি নামটাকে আরও ভালো সংখ্যাতে নিয়ে যাব, তখন তোমাকে ড্রাইভার আর কন্ডাক্টরকেই বেছে নিতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি তোমার নামটাকে চেঞ্জ করতে পারো। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস থেকে 1 বছর তোমার ফরচুন চেঞ্জ হবেই। তোমার যেহেতু দরকার নেই, আমার তো তোমার সঠিক জায়গাতেই রয়েছে। আমি প্রত্যেক দর্শকদেরকে এটাই বলতে চাইবো
যে নেম স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে বাচ্চাদের জন্য, যারা নিউবর্ন বেবি জন্ম নিচ্ছে, এই সময়ই গুরুত্বপূর্ণ যে সঠিক সংখ্যার মধ্যে তার নামটাকে ঠিক করে নেওয়া, যাতে পরবর্তীকালে নাম চেঞ্জ না করতে হয়। মানে আমার বাবা মা কোনো একটা কারণে সঠিক নামই রেখে একদম দিয়েছে। শোনো, এরকমটা মনে করে অনেকে, আমি তো এই নিউমোলজি বিশ্বাস করি না, আমি তো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে, কোনো একটা কানেকশন থেকে কারেন্ট তার কাছে কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারে না। তোমার দেখো, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলের মধ্যে যারা ইউটিউব ভিডিও দেখে তারা জানে 4 আর 5-এর কম্বিনেশন সুন্দর কম্বিনেশন, 6 নম্বর সুন্দর সিঙ্ক করে, এবং তোমার গৌরব তপাদার ব্লগস এটা 1-এর মধ্যে আসছে, সুন্দর সিঙ্ক করবে, তারা বুঝতে পারবে আমি যে কথাটা বলছি সঠিক বলছি নাকি, এখন এই তোমার সামনে বসে আমি কথাটা সঠিক বলছি নাকি। তবে আমি যে আমার নাম চেঞ্জ করেছি, SW ব্যবহার করি, আমি কি কোনো আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট কোনো জায়গায় চেঞ্জ করেছি? আমি বলবো না। কোনো সার্টিফিকেট, কোনো ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে না, জাস্ট ইউজ করার সময় নিজে তার কিছু কিছু টুলস আছে, সে টুলসগুলো আমি যখন আমি ক্লাস চলে আমি তখন তাদেরকে গাইড করে দিই যে কীভাবে করতে হবে। তুমি আমাকে বলো যে প্রত্যেকটা মানুষের জীবনে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো রিলেশনশিপ। আমরা মানুষ হচ্ছি সমাজবদ্ধ জীব, সম্পর্ক আমাদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। কেরিয়ার, নিজের জীবনকে চালানোর জন্য, সম্পর্কগুলোকে ব্যালেন্স করার জন্য কেরিয়ারের সাথে মানি চলে আসছে, এবং হেলথ, শরীর বোধহয় সবার আগে হেলথ, তারপরে কেরিয়ার, দেন রিলেশনশিপস। এই তিনটেকে আমরা নিউমারোলজির মাধ্যমে আমরা কি জানতে পারি যে আমাদের এই 3টে সেক্টর আমাদের কেমন যাবে এন্টায়ার লাইফ জুড়ে? 100% জানতে পারবে, 100%। এবং তোমার যদি এইরকম কেরিয়ার, মানি, রিলেশনশিপ, হেলথ এরকম সমস্যা তোমার যদি থেকেও থাকে, তুমি সেখান থেকে কিভাবে নিজেকে ঠিক করবে বা নিজের মূল স্রোতে ফিরে আসবে, নিউমোলজি তোমাকে 100% সাপোর্ট করবে, 100%। আচ্ছা, তো বাচ্চাদের মধ্যে দেখো নাম্বার 6 প্রেজেন্ট আছে নাকি মানি কেরিয়ারের জন্য। ওকে, ঠিক আছে, যদি তোমার বাচ্চাদের মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট থাকে, তাহলে তোমার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া দরকার, মানে হবে বা ভালো হওয়া দরকার। আসছি পরের স্টেপে আমি আসছি। ওকে, ঠিক আছে। এরপর দেখো, তোমার বাচ্চাদের মধ্যে যদি নাম্বার 5 প্রেজেন্ট থাকে, মানে 5 আর 6 যদি প্রেজেন্ট থাকে, তাহলেও আমি তোমাকে বলবো তোমার মানি কেরিয়ার সেক্টর ঠিক হওয়া দরকার। অনেকে ভাববে যে আমার কাছে তো 6 প্রেজেন্ট আছে, তাহলেও আমি কেন লাইফে সাকসেসফুল হতে পারছি না, বা আমার ফিনান্সিয়াল গ্রোথ কেন ভালো হচ্ছে না। আমি তাদেরকে একটাই কথা বলবো, আপনি রং প্রফেশনের মধ্যে আছেন, গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি সে রং প্রফেশনের মধ্যে আছে। তার ডেট অফ বার্থের কী ফ্লেভার আছে সেটাকে আগে দেখুক সে, বা কোনো ভালো কোনো নিউমোলজিস্টের কাছে গিয়ে গাইড নিক। তার কিন্তু একটা মানুষ তার প্রফেশনটাকে চেঞ্জ করবে কি করে? না, আমি দেখো, আমি কোনো মানুষকেই বলি না, তুমি ধরো জবের মধ্যে আছো, হ্যাঁ ঠিক আছে, আমি পড়াশোনা করেছি ধরো ইঞ্জিনিয়ারিং নিয়ে, একদম, এবার সেটা আমার জন্য ঠিক একদম পরে গিয়ে জানলাম। আমি এটা একদমই বলি না যে তুমি যে প্রফেশনের মধ্যে আছো সেই প্রফেশনটাকে চেঞ্জ করে অন্য প্রফেশনে চলে এসো। আমি যারা আমার কাছে ক্লায়েন্টরা আসে তাদেরকে আমি একটাই গাইড করি যে আপনার জন্য এই প্রফেশনগুলো ভালো হবে। আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে আপনার যতটা গ্রোথ পাওয়া দরকার সেই গ্রোথ আপনাকে দিচ্ছে না। আপনি সেই প্রফেশন করতে করতে আপনি এই ধরনের প্রফেশন শুরু করুন, ঠিক আছে, ওই ধরনের প্রফেশনে ইনভেস্ট তো সে করতে পারে। হ্যাঁ, ইনভেস্ট করতে পারে। যে যখনই শুরু করতে করতে যখন দেখলো এই প্রফেশনের সাথে এই প্রফেশন সম পরিমাণ ইনকাম সে জেনারেট করতে পারছে, তারও কিছু বছর পর বা 1-1.5 বছর 2 বছর পর যে ফার্স্ট প্রফেশন ছিল সেই প্রফেশনের থেকেও নেক্সট প্রফেশনটা সে আরও ভালো গ্রোথ করতে পারছে, বা তার ফিনান্সিয়াল গ্রোথ ডবল হয়ে গেছে, 3 ডবল হয়ে গেছে, তখন তো সে আগের প্রফেশনটাকে অবভিয়াসলি ছেড়ে দিতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই। তো দেখো গৌরব, তোমাকে আমি বললাম কি মানি কেরিয়ারের জন্য প্রথম ডাইমেনশন হচ্ছে তোমার বাচ্চাদের মধ্যে যদি নাম্বার 6 মিসিং হয়ে যায় তাহলে তোমার মানি কেরিয়ার সেক্টর প্রবলেম দিতে পারে।
6-এর সাথে যদি 5ও মিসিং হয়ে যায় তাহলে তোমার মানি ক্যারিয়ার সেক্টর তাহলেও প্রবলেম দিতে পারে। এর সাথে কিছু সিরিজ তোমাকে আমি এক্ষুনি বললাম, সেই সিরিজগুলো তোমার যদি ড্রাইভার কন্ডাক্টরের ম্যাচ করে যায় তাহলেও তোমার মানি ক্যারিয়ার সেক্টর প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তিনটে ডাইমেনশন তোমাকে আমি বললাম, এই তিনটের মধ্যে যদি তোমার বাচ্চাটের মধ্যে দুটো ডাইমেনশনও যদি ম্যাচ করে যায় তাহলে গৌরব আমি তোমাকে বলবো মানো মত জানো। এটা একটা বড় স্টেটমেন্ট তোমার এই পডকাস্টে আমি বলে যাচ্ছি। তোমার বাচ্চাটের মধ্যে যদি 5 আর 6 মিসিং হয়ে যায়, তুমি হার্ভার্ড পড়েছো, তুমি IIT পড়েছো, তুমি অক্সফোর্ড পড়েছো, তুমি বড় বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসছো, তোমার মধ্যে এই সমস্যাই বা এই ধরনের একটা মেন্টালিটি থাকবে আমি যতটা এডুকেট বা আমার যতটা স্কিল সেট রয়েছে আমি ততটা ফিনান্সিয়াল গ্রোথ পাচ্ছি না, হয়তো 25% কি 30% গিয়েই আটকে যাচ্ছে। তোমার বাচ্চাটের মধ্যে যদি মাল্টিপল 7 এসে যায়, তোমার হেলথ সেক্টরে গ্রহণ লেগে গেছে, খুব খারাপ। এটা একটা স্ট্রং ইন্ডিকেটার তোমাকে দিচ্ছে তোমার হেলথ সেক্টরে। আর একটা ডাইমেনশন আমি ছোট্ট করে বলে রাখতে চাই, যদি তোমার ড্রাইভার কন্ডাক্টরের যদি অ্যান্টি সংখ্যাতে চলে যায় নেম স্পেলিং, সেক্ষেত্রেও তোমাকে হেলথের সমস্যা দিতে পারে। তো এই হেলথের সমস্যা যদি তোমার এসে যায় তো তুমি কি করবে, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্রের জপ উচ্চারণ করুন, রেগুলার বেসিসে যত পারবেন করুন। তাতে যদি মন থেকে 1 বার করতে পারেন 1 বার করুন, যদি 7 বার পারেন, 21 বার পারেন, 51 বার পারেন, ততবারই করুন, মন থেকে করুন। ওম ভূর্ভুবৎসহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রের জপ তুমি যতবার বেশি পারবে উচ্চারণ করো। তার সাথে একটা গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী যন্ত্র পাওয়া যায়, তুমি নিজের শরীরে একটা সুতো বা রূপোর হাড়ের মধ্যে তুমি গলার মধ্যে ধারণ করো, 6 মাস 1 বছর ডিফারেন্স বুঝতে পারবে। আমি বলছি না তোমার হেলথের সমস্যাটা 100% কিওর হয়ে যাবে, আমি তোমাকে বলতে চাইছি তুমি যতটা টাকা পয়সা খরচা করেছো তার থেকে কমে আমি তো তোমাকে খুব রিজনেবল তোমাকে রেমেডি বললাম, এই রেমেডিটা করে দেখো। রিলেশনশিপ নিয়ে বলো। তো রিলেশনশিপের জন্য প্রথমে আমি তোমাকে বলবো নাম্বার 6কে দেখো, প্রথমেই নাম্বার 6, কারণ নাম্বার 6 আমি প্রথমেই বলেছি শুক্রের নাম্বার। নাম্বার 6কে প্রথমেই দেখো, যদি 6 তোমার বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে তোমার রিলেশনশিপ সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, হওয়া দরকার। আর যদি মিসিং হয়ে যায় তাহলে রিলেশনশিপ সেক্টর তোমার প্রবলেম দিতে পারে। দ্বিতীয় ডাইমেনশন, তোমার বাচ্চাটার মধ্যে যদি মাল্টিপল 7 এসে যায়, একাধিকবার যদি 7 চলে আসে, তাহলেও তোমাকে তোমার রিলেশনশিপের মধ্যে সমস্যা দিতে পারে। এছাড়াও তোমার নেম স্পেলিং তোমার বাচ্চাটার সাথে মানে ড্রাইভার কন্ডাক্টরের সাথে যদি অ্যান্টি বসে যায় তাহলেও তোমাকে রিলেশনশিপে সমস্যা দিতে পারে। মানে কারো যদি ড্রাইভার কন্ডাক্টর 3-6 হয়, 3-6 না, যদি 6-7 হয় তাহলে তো তার জন্য সেটা খুব প্রবলেমেটিক হয়ে যেতে পারে। না, প্রবলেমেটিক ওরকমভাবে নয়, মেন ব্যাপার হচ্ছে তোমার যদি বাচ্চাটার মধ্যে 6 প্রেজেন্ট থাকে তাহলে তোমার রিলেশনশিপ সেক্টর ভালো হওয়ার কথা বা ভালো হবে। আর যদি মিসিং হয়ে যায় তাহলে তোমার রিলেশনশিপ সেক্টর খারাপ হবে, সমস্যা দিতে পারে। বুঝতে পেরেছি। আর দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে তোমার বাচ্চাটার মধ্যে যদি নাম্বার 6 মিসিং এর সাথে যদি 7 নম্বর একাধিকবার এসে যায়, বুঝতে পেরেছি, মানে দুজন একসাথে থাকলে কোনো অসুবিধা নেই। না 6 মিসিং তার সাথে নাম্বার 7 একাধিকবার চলে আসবে, ঠিক আছে, তাহলে তোমাকে রিলেশনশিপ সেক্টরে প্রবলেম দিতে পারে। এর সাথে আমি আরও কিছু তোমাকে ড্রাইভার কন্ডাক্টরের সিরিজ বলি। 1-8, 8-1, 2-8, 8-2, 3-6, 6-3, 2-4, ঠিক আছে, 4-2, 9-4, 4-9, এই ধরনের আরও কিছু বলি, 7-7, 9-9, এই ধরনের সিরিজ আরও কিছু লম্বা সিরিজ আছে, সেগুলো এখন একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। এই ধরনের ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি তোমার বাচ্চাদের সাথে মিশে যায়, অর্থাৎ এই ধরনের সিরিজ যদি তোমার কোনো একটা ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি থেকে থাকে, তার সাথে নাম্বার 6 মিসিং এবং মাল্টিপল 7 যদি তোমার বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে, তো গৌরব আমি আবারও বলবো তোমাকে মানো মত জানো। তুমি আমাকে বলো যে একই ডেট অফ বার্থে তো অনেকে জন্মগ্রহণ করে, হ্যাঁ,
তো তাদের ভাগ্যটা কেন আলাদা হয়ে যায়? আমার ডেট অফ বার্থ যেটা, সেটাতে তো প্রচুর ছেলে মেয়ে আরও জন্মেছে, তাদের ভাগ্যটা আলাদা কেন হয়ে গেল? খুব ভালো প্রশ্ন করেছো এটা একটা, ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার আমাকে জীবনে অনেকবারই দিতে হয়েছে, সত্যি কথা বলতে গেলে অনেকজনই করেছে এই রকম ধরনের প্রশ্ন। যেদিন অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেছে বা বিরাট কোহলি জন্মগ্রহণ করেছে, তাই না, সেই দিনকে কোনো দুস্থ রিক্সা চালকের ঘরে কোনো বাচ্চা জন্ম নিয়েছে। অমিতাভ বচ্চনের বাবা হরবংশ রায়, সে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করতো, তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। এবং তুমি আর একটা দেখো, যে রিক্সা চালকের ঘরে জন্মগ্রহণ করেছে যে ব্যক্তি বা যে ছেলে বা যে মেয়ে, সেই মানুষের দেখা যাচ্ছে একটা মাস গেলে 3,000 কি 5,000 টাকা কি 7,000 টাকা ইনকাম করে সারা মাসে। তো সেই বাচ্চা ছেলেটা যদি ওই রকম ফিনান্সিয়াল ইনকামের মধ্যে বড় হয়, বা ওর বাড়ির মধ্যে সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই বা সেরকম দেখাশোনা করবার মতো কোনো লোকজন নেই, সেখান থেকে সেই ছেলেটা যদি আগামীতে বড় কোনো WBCS অফিসার হয়ে যায়, কোনো ব্যাংকের বড় কোনো উচ্চপদস্থ কর্মী হয়ে যায়, IAS অফিসার হয়ে যায়, বা বড় কোনো বিজনেসম্যান হয়ে যায়, বড় মানে মোটামুটি ধরো ওর মান্থলি ইনকাম যদি ধরো 1 লাখ 1.5 লাখ বা 75,000 50,000-এর মধ্যে যদি হয়, আর অমিতাভ বচ্চন ধরো মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার একটা শিক্ষাগত ব্যাপার ছিল, তো সেই রকম থেকে যদি আজকে অমিতাভ বচ্চন এই পজিশনে পৌঁছায়, আর এই যে রিক্সা চালকের ঘরে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে তার ইনকাম ছিল 5,000 টাকা কি 7,000 টাকা, সেখান থেকে সে যদি 70,000 1 লাখ 1.5 লাখে যদি ইনকামটা নিয়ে যায়, তাহলে তুমি কি এটা বলবে না অমিতাভ বচ্চনের জন্যও যদি সেটা রাজযোগ হয়ে থাকে, এর জন্য সেটা রাজযোগ? তোমাকে দেখতে হবে সময়, কাল এবং ফিনান্সিয়াল সাপোর্টের মধ্যে দিয়ে কে কীরকমভাবে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো রাজযোগ দুজনের ক্ষেত্রেই ফলিত হলো, হ্যাঁ কি না? তুমি কি বলবে? একদম 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 সাকসেসের তো কোনো প্যারামিটার ওরকম ভাবে হয় না। তুমি একটা জিনিস, আমার কাছে সাকসেস একটা হতে পারে, তোমার কাছে সাকসেস অন্য লেভেল। তুমি আর একটা জিনিস ছোট্ট এক্সাম্পল নাও, মুকেশ আম্বানি, তার বাবা হচ্ছে ধীরুভাই আম্বানি, যখন মারা গিয়েছিল 1,000 কোটি টাকা বা তারও বেশি সম্পত্তি মুকেশ আম্বানির হাতে ছেড়ে দিয়ে গেছিল। তো ওই এম্পায়ারকে মুকেশ আম্বানি আরও বড় জায়গায় নিয়ে গেছে। তো মুকেশ আম্বানির যেদিনকে জন্ম নিয়েছিল, সেই দিনকে ওই গরিব মানুষ রিক্সা চালকের ঘরে যে জন্মগ্রহণ করেছে, সে পেয়েছিল 1,000 কোটি টাকা সাপোর্ট, আর সে পাচ্ছে মাস গেলে 5,000 কি 7,000 টাকা সাপোর্ট। সে যদি বড় হয়ে বড় কোনো IAS অফিসার হয়ে যায়, WBCS অফিসার হয়ে যায়, সেটাই তো বিশাল, সেটাই তার জন্য অনেক, হ্যাঁ কি না? তো আমার অ্যান্সার এটাই হবে তোমাকে, স্থান, কাল, পাত্র এবং ফিনান্সিয়াল পরিকাঠামোর মধ্যে দিয়ে কে কী রকমভাবে এগোচ্ছে সেটাও অনেকটা ঠিক করে দেবে তার ভাগ্য কি, কারণ এটা তো প্র্যাকটিক্যাল জায়গা, এটাকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে। আমি বলতে চাই যে অমিতাভ বচ্চন যদি সেই ডেটে যদি রাজযোগ ফলিত হতো, বা অমিতাভ বচ্চন সাকসেসফুল হয়েছে মানে এই গরিব ঘরের ব্যক্তিও যদি বড় কোনো অফিসার র্যাঙ্কে চাকরি পেয়ে যাও, সেটাও একটা রাজযোগের মতনই যোগ দেখাচ্ছে। দারুণ একটা পডকাস্ট করলাম, অনেক লম্বা একটা পডকাস্ট হলো, লম্বা মানে অনেকটা লম্বা একটা পডকাস্ট, এবং আশা করছি আপনারা সকলে খুব এন্টারটেইনড হয়েছেন। মানে আমি নিজেও খুব এন্টারটেইনড হয়েছি আজকের এই টোটাল পডকাস্টটাতে, এবং তোমাকে পেয়ে আমরা খুব খুশি সুজয়দা, এবং আমরা চাই তুমি আবার এসো এবং আমরা আরও বেশ কিছু বিষয়কে নিয়ে কথা বলি, বেশ কিছু বিষয়কে নিয়ে আমরা আলোচনা করি। এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমি সুজয়দার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা কানেক্ট করতে চান সুজয়দার সঙ্গে, তারা সুজয়দার সঙ্গে কানেক্ট করতে পারেন, এবং আপনাদের অনেক জিজ্ঞাস্য আপনারা সুজয়দার কাছ থেকে কিন্তু সমাধান পেয়ে যেতে পারেন। এবং এইভাবেই প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকুন। একটা লম্বা পডকাস্ট হয়েছে, এরপর আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে, একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আজকে আমাদের বেশ কিছু কাজকর্ম রয়েছে, সে কাজগুলোতেও ঢুকতে হবে। ততক্ষণ আপনারা এই পডকাস্টটাকে শুনুন, একটুখানি নিজের বার চার্টটা করে দেখুন কেমন লাগছে, এবং এক এক করে বন্ধুদেরকে একটুখানি দেখুন যে তাদের চার্টে কী কী রয়েছে। এটা একটা খুব সুন্দর মজাদার ব্যাপার হতে পারে। আজকের মতো চললাম। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসে, এবং আমাদের এই পডকাস্ট চ্যানেলে শনিবার করে প্রেতকথার এপিসোড
আমাদের পডকাস্টগুলো আসতে থাকে। আপনারাও আমাদের পডকাস্টে আসতে পারেন। 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা শোনাবেন গোটা পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো চললাম, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।